সো আজকের আলোচনার টপিক হচ্ছে কমিউনিকেটিং দ্য প্রোডাক্ট রোডম্যাপ। বিফোর আই স্টার্ট দ্যাট, যথারীতি প্রশ্ন করি, প্রোডাক্ট রোডম্যাপ নিয়ে বা কেন বানাই, কিভাবে বানাই, বানাইতে গিয়ে কি সমস্যা হয়, কারো মনে কোনো প্রশ্ন? এনিবডি হ্যাভ এনি কোয়েশ্চেন্স? জি, মাহাদি ভাইয়া। সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি প্রোডাক্ট রোড ম্যাপিং থেকে যতটুকু বুঝলাম, এটা কিছুটা আমার ওয়াটারফল মেথডের মতো মনে হলো আর কি, যে একটা ওয়াটারফল। ওয়েল, নট নট নেসেসারিলি ওয়াটারফল মেথড আমি বলবো। রাদার আমি বলবো যে আসলে মানে প্রোডাক্ট রোড ম্যাপিং এর প্রয়োজনীয়তাটার জায়গা থেকে যদি আসি, বা মানে প্রোডাক্ট রোডম্যাপটা হচ্ছে আসলে আপনার একটা মানে সিরিজ থাকবে যে আপনি কি করতে যাচ্ছেন। হ্যাঁ, আপনার রোড ম্যাপটা আসলে আপনি এক এক ভাবে আপনি বসাইতে পারেন, এক এক ভাবে আপনি বানাইতে পারেন। যেমন ধরেন, আমি যদি আপনাকে আমাদের এক্সাম্পল দিয়ে দেখাই, আমি ঘুরে ফিরে খালি আমাদের এক্সাম্পলে চলে যাই, যদিও এটা ঠিক না, বাট স্টিল। অলরাইট। সো ধরেন আমাদের যেরকম একটা মিরো বোর্ড আছে, আমরা আমাদের প্রোডাক্ট রোড ম্যাপ সকল প্রোডাক্ট ম্যানেজাররা মিরো বোর্ডে বানাই। সো আমাদের মনে করেন একটা আস্থা মিরো বোর্ড আছে, এই যে এই দেখেন 2025 সালের সকল ইনিশিয়েটিভ। সো আমরা এটাকে ধরেন এক একটা প্রোডাক্ট ম্যানেজার, যেমন ধরেন আমি এরকম আমারটা প্রথম মাসে কি করব, মানে প্রথম কোয়ার্টারে কি করব, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন। সো আমাদের যেহেতু অনেকগুলো প্রোডাক্ট ম্যানেজার, আমরা সবাই আমাদের প্ল্যানগুলোকে লেটসে খুব বড় আকারে একের পর এক সিরিয়ালি বসায় যাই যে কি করতে চাচ্ছি। রোড ম্যাপস, আপনি এখন এটার জ্ঞান চার্ট দিয়ে দেখাইলে জ্ঞান চার্ট দিয়ে দেখাইবেন, আপনি যদি এটাকে এই যে এরকম করে মান্থ বাই মান্থ বসাইতে চান মান্থ বাই মান্থ বসাইতে পারবেন। আপনি যদি কিছুই না একটা সিরিয়ালি একটা লিস্ট আকারে লেখেন, এই যে এরকম করে যদি একটা লিস্ট আকারে লেখেন, করতে পারবেন। বেসিক্যালি ইট শুড অ্যান্সার আপনি বর্তমানে কি করতে যাচ্ছেন, কেন করতে যাচ্ছেন, সামনে কি করতে যাচ্ছেন, কিসের ভিত্তিতে করতে যাচ্ছেন। As long as you can defend that, you have a product roadmap. As simple as that. এবার কি বুঝতে পারছেন মাহাদি ভাইয়া? জি ভাইয়া, থ্যাংক ইউ। জোস। সো যেরকম আমরা আমাদের লেটস সে যে অবজেক্টিভস এন্ড ওকেআরস গুলো লিখি, যে আমি আপনাদের ক্লাসে ঢোকার আগে বসে বসে আমি এটা বানাচ্ছিলাম যে আমার কি কি লেটস সে অবজেক্টিভস এন্ড ওকেআরস হবে। সো ওটা আমি কিভাবে রোল আউট করব, কিভাবে কি লেটস সে করতে চাই, আমার ডিপেন্ডেন্সি কে কার কার উপরে আছে। সো আমি জাস্ট ওইভাবে সাজাচ্ছি, এটার কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নাই। ইটস লিটারালি আপ টু ইউ, হাউ ডু ইউ ওয়ান্ট টু সর্ট অফ লাইক লেটস সে শোকেস ইট। আজকে আমাদের যে টার্গেটটা হচ্ছে, আজকের ক্লাস ইজ অল অ্যাবাউট সফট স্কিল, এন্ড দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সফট স্কিল ফর ইউ অ্যাজ আ প্রোডাক্ট ম্যানেজার। আপনাদের অনেকের কাছেই মনে হতে পারে যে আরে ভাই এটা তো জানি, এটা তো সোজা জিনিস। ট্রাস্ট মি, দিস ইজ ওয়ার 99% অফ দ্য প্রোডাক্ট ম্যানেজার্স ফেল। ট্রাস্ট মি, দিস ইজ এক্স্যাক্টলি ওয়ার এভরি ওয়ান ফেলস। সো আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে জায়গায় 99% মানুষজন ফেল করে, সেটা হচ্ছে এফেক্টিভ কমিউনিকেশন। কারণ এফেক্টিভ কমিউনিকেশন হওয়ার জন্য উই নিড টু আন্ডারস্ট্যান্ড আমি কার সাথে কথা বলতেছি। হ্যাঁ, যখন আমরা বাচ্চাদের সাথে কথা বলি, বাচ্চাদের সাথে কথা বলার মানে আমরা বাঙালিরা অনেক ভুল করি, বাট আপনারা কি জানেন বাচ্চাদের সাথে কথা বলার আসল নিয়মটা কি? বাচ্চাদের সাথে কথা বলার আসল নিয়মটা হচ্ছে তাদের সাথে চোখে চোখ রেখে কথা বলা। তো এখন চোখে চোখ রেখে আপনি কিভাবে কথা বলবেন? বাচ্চা তো ছোট, আপনি না হয় 5 ফুট 7 ইঞ্চি বা 10 ইঞ্চি, আর আপনার বাচ্চা তো মনে করেন 3 ফুট, তার সাথে আপনি কিভাবে কথা বলবেন? আপনাকে কিন্তু তার সাথে ঝুঁকে তার লেভেলে, তার আই লেভেলে এসে তার চোখে চোখ রেখে কথা বলতে হবে। আপনি যদি তার আপনি যদি আপনার হাইটে দাঁড়ায় তার দিকে নিচে তাকান, তাহলে আপনি তার চোখে চোখ রেখে কথা বলছেন না, আপনি তার দিকে বেসিক্যালি লুক ডাউন, যেটাকে ইংলিশে বলে, আপনি তার দিকে আসলে নিচু হয়ে তাকায় কথা বলতেছেন। এটা বাঙালিরা আমরা খুব কমন করে থাকি যে হ্যাঁ, আমি জেনারেল ম্যানেজার, আমি ডিরেক্টর, আমি তোমার সাথে লুক ডাউন করে কথা বলবো। অ্যাজ আ প্রোডাক্ট ম্যানেজার, ইফ ইউ ডু দ্যাট, ইউ আর স্ক্রুড। সিম্পল। ইউ আর লিটারেলি স্ক্রুড। নো ওয়ান ইজ গোয়িং টু লিসেন টু ইউ অ্যাট অল।
সো এই জন্যই আন্ডারস্ট্যান্ডিং ইউর অডিয়েন্স ইজ সুপার ডুপার ইম্পর্টেন্ট। কারণ একটা বাচ্চার সাথে যখন আপনি কথা বলতেছেন, একটা বাচ্চাকে আপনি ম্যাথ বোঝানো আর একটা কলেজ গ্র্যাজুয়েটকে একটা ম্যাথ বোঝানো, একটা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটকে একটা ম্যাথ বোঝানো ইজ নট দ্য সেম, ইজ নট দ্য সেম কিন্তু। আবার আপনার আপনার প্যারেন্টসকে আপনি মানে আপনার ম্যাথ বোঝানো ইজ নট দ্য সেম। সো কাকে বোঝাচ্ছেন, কিভাবে বোঝাচ্ছেন, এটা এটাই এটাই হচ্ছে আজকের আমাদের আলোচনার মেইন টপিক। এবং ফাইনালি আমি আপনাদের সাথে কিছু প্রেজেন্টেশন দেওয়ার কিছু টেকনিক্স শেয়ার করব, যদিও আমাদের স্টোরি টেলিং এর উপরে আরেকটা ক্লাসও হবে, বাট টুডে ইমাজিন দিস অ্যাজ দ্য ফার্স্ট ক্লাস ফর স্টোরি টেলিং। সো দিস ইজ ভেরি নুয়ান্সড, কিন্তু নুয়ান্সড মানে হচ্ছে যে এটা আসলে ওই যে বিটুইন দ্য লাইন অনেক ছোট ছোট জিনিসপত্র আছে। সো অনেক কিছু এমন হইতে পারে যেটা আপনাদের মাথায় ঢুকতে না পারে, মাথার উপর দিয়ে যেতে পারে। প্লিজ স্টপ মি, আস্ক মি কোয়েশ্চেন, সো দ্যাট আপনারা ক্লিয়ারলি এখান থেকে বুঝে বেরোতে পারেন। এইটা যদি আপনারা মাস্টার করতে পারেন না, তাহলে দেখবেন যে আপনারা ওই যে মানে আপনাদের ভিতরে যে ভয়টা, ভাই আমি তো টেকনিক্যাল বুঝি না, ভাই আমি তো ডিজাইন বুঝি না, ভাই আমি তো মার্কেটিং বুঝি না, তাহলে মার্কেটিয়ারের সাথে কিভাবে কথা বলবো, তাহলে ডেভেলপারের সাথে কিভাবে কথা বলবো, তাহলে ডিজাইনারের সাথে কিভাবে কথা বলবো, আমি কি তাহলে ডিজাইনের একটা কোর্স করে নিব ইন্ট্রোডাকশন টু ইউএক্স ডিজাইন, আমি কি তাহলে ডেভেলপমেন্টের একটা কোর্স করে নিব ইন্ট্রোডাকশন টু মার্ন ডেভেলপমেন্ট? নট নেসেসারিলি আপনার ওই কোর্সটা করার দরকার নেই, অ্যাজ লং এজ ইউ আন্ডারস্ট্যান্ড দিজ ট্রিক্স। ইফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দিজ ট্রিক্স, আপনার ওই কোর্সগুলো করার কোনো দরকার নেই। সো হিসাবে আসলে আমি আপনার অনেক টাকা বাঁচিয়ে দিচ্ছি। সো এই জায়গায় আসি। সো কমিউনিকেশন প্রোডাক্ট ম্যানেজারদের জন্য সবচেয়ে বড়, যেটাকে বলা হচ্ছে মানে আপনার ইন্ডিয়ান মিথোলজিতে একটা শব্দ আছে ব্রহ্মাস্ত্র। ব্রহ্মাস্ত্র মানে হচ্ছে ওয়ান অস্ত্র টু রুল দেম অল, বেসিক্যালি। হ্যাঁ, এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় ট্রাম্প কার্ড, ইংলিশে যেটাকে বলে। সো এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় ট্রাম্প কার্ড, কমিউনিকেশন। আপনার কমিউনিকেশন যদি খারাপ হয়, আপনি খারাপ প্রোডাক্ট ম্যানেজার। আপনার কমিউনিকেশন যদি ভালো হয়, আপনি ভালো প্রোডাক্ট ম্যানেজার। আপনার কমিউনিকেশন যদি এক্সেলেন্ট হয়, আপনি একজন এক্সেলেন্ট প্রোডাক্ট ম্যানেজার। আপনার কমিউনিকেশন যদি বিলো দি অ্যাভারেজ হয়, আপনি একজন বিলো দি অ্যাভারেজ প্রোডাক্ট ম্যানেজার। লিটারালি একটা, আপনি কেমন প্রোডাক্ট ম্যানেজার আপনার টেকনিক্যাল স্কিলের চেয়ে অনেক গুণ বেশি মেজার করা হয় আপনার কমিউনিকেশন স্কিলের উপরে। যে জন্য আমার ফিলোসফি হচ্ছে, আমি এটা সবাইকে বলিনি, মানে যখন আমি কোনো কোম্পানিতে জয়েন করি বা আমার টিমে কেউ জয়েন করে, আমার ফিলোসফি হচ্ছে ওভার কমিউনিকেশন ইজ আন্ডার কমিউনিকেশন। হ্যাঁ, ওভার কমিউনিকেশন ইজ আন্ডার কমিউনিকেশন। যেহেতু আমি একটা রিমোট টিমকে ডিল করি, আমার ডেভেলপার দুইজন ব্রাজিলে আছে, দুইজন আর্মেনিয়াতে আছে, আর্মেনিয়া না সরি, ওরা মাইকদিম আমারে রোমেনিয়াতে আছে। কারণ আর্মেনিয়া রোমেনিয়া দুজন দুজনে দেখতে পারে না। তো তারপরে হচ্ছে নরওয়েতে আছে, ইউকেতে আছে, সুইডেনে আছে, সুইডেনের বিভিন্ন জায়গায়, নর্থ অফ সুইডেন, সাউথ অফ সুইডেন, বিভিন্ন জায়গায় আছে। তারপরে আপনার এক তিনজন জার্মানিতে আছে। সো সারা পৃথিবীতেই মোটামুটি, ও দুই একজন ফিলিপাইন্সে আছে, একজন বালিতে আছে। সো মানে টাইম মিলানো যেমন একটা ঝামেলা, এর পাশাপাশি কমিউনিকেশন ম্যানেজ করাটাও আরেকটা ঝামেলা। এবং আই এম শিওর আপনারা অনেকেই হয়তো এই জিনিসটা আপনাদের ডে টু ডে লাইফে ফেস করেন। সুতরাং your step one towards becoming a great product manager or a good product manager is to become a good communicator. কেন কমিউনিকেশন করবেন? বিকজ অফ থ্রি ইম্পর্টেন্ট থিংস। ইম্পর্টেন্ট থিং নাম্বার ওয়ান ইজ অ্যালাইনমেন্ট। এখন আমি অ্যালাইনমেন্ট শব্দটারে এয়ার কোটের মধ্যে কেন বললাম? এটার কারণ হচ্ছে অল ইউ ডু অ্যাজ আ প্রোডাক্ট ম্যানেজার, যদি ইফ ইউ হ্যাভ টু সাম আপ ইউর মানে এন্টায়ার জব ইন ওয়ান লাইন অর ওয়ান ওয়ার্ড, দ্যাট এন্টায়ার জব ইন ওয়ান ওয়ার্ড ইজ অ্যালাইনমেন্ট। খেয়াল করে দেখেন, আমাদের যে মিরো বোর্ডটা, এই মিরো বোর্ডটার নামই কিন্তু অ্যালাইনমেন্ট। এটা বড় কারণ আছে, বিকজ উই অল হ্যাভ টু বি অ্যালাইনড ইন হোয়াট উই আর ট্রাইং টু ডু। এখন কথা হচ্ছে, আপনারা আমাকে কেউ বলেন তো অ্যালাইনমেন্ট মানে কি আসলে? Make everyone in the same page. ওকে, ভেরি গুড। এনিওয়ান এলস?
এনিওয়ান এলস? অনেকটা ভাইয়া সবাই এক যাতে লাইনে ভিশন থাকা। আর আরেকবার যদি একটু জাহিদ ভাই বলতেন। অনেকটা ভাইয়া। অনেকটা যদি এক লাইনে ভাইয়া থাকা, মানে আমরা এক অ্যালাইনমেন্ট লাইনে থাকা, করতেছি। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। আর আরেকটা ভাইয়া বোধহয় কিছু বলতে যাচ্ছিলেন, সরি আপনাকে স্টপ করে দিছি মাঝখানে। বলতে চাচ্ছিলাম যে সবাই যেন একই চোখ দিয়ে ভিশনটাকে দেখে আর কি। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। আপনি আমার নামের সুন্দর মর্যাদা রাখছেন, থ্যাংক ইউ ভেরি মাচ সাদমান ভাইয়া। সো বেসিক্যালি লেটস সে ইয়েস, ব্রিঙ্গিং এভরিওয়ান অন দ্য সেম পেজ, সবাইকে এক কাতারে দাঁড়া করানো, ইয়েস দিজ আর অল রাইট। বাট কেন করতে যাচ্ছি জানেন? এটার সবচেয়ে বড় কারণটা হচ্ছে সবাইকে একই চোখ দিয়ে দেখানো। সবাইকে একই চোখ দিয়ে দেখানোর মানেটা কি জানেন? মানেটা অনেকটা এরকম যে আপনি হয়তো লেটসে একটা সেন্টেন্স লিখছেন, আমরা আমাদের নতুন সার্চ ফিচার লঞ্চ করতে যাচ্ছি। সবাই এই লাইনটা পড়ছে, কিন্তু এক একটা মানুষ কিন্তু জিনিসটাকে এক এক ভাবে দেখবে। এবং যেহেতু তারা এক এক ভাবে দেখবে না, তাদের এক্সপেকটেশনও এক এক রকমের হবে। আমরা একটা নতুন সার্চ লেটসে লঞ্চ করতে যাচ্ছি, এই জিনিস যখন টেক টিম পড়বে, তারা তখন দেখবে আরে নাইস, নতুন টেকনোলজি আসতেছে। এটা যখন অন্য আরেকটা প্রোডাক্ট ম্যানেজার পড়বে, তার মাথায় আসবে তো আমার কি, এটা দিয়ে আমার প্রোডাক্ট এরিয়াতে কি হেল্প হচ্ছে। নতুন সার্চ আসতেছে, ভালো কথা, সাদমান একটা নতুন সার্চ লঞ্চ করতেছে, তার ফলে আমি যে পাবলিশিং নিয়ে ডিল করি, আমার সাথে এটা সম্পর্ক কি, সে ওটা খোঁজার চেষ্টা করবে। মার্কেটিং চিন্তা করবে তো কি হয়েছে, নতুন সার্চ আসতেছে তো কি হয়েছে, ছাত্রকে আমি কি বলবো, স্টুডেন্টদেরকে বা আমার ইউজারদেরকে আমি আসলে কি বলবো। সো খেয়াল করে দেখেন, তাদেরকে কিন্তু আমি একই পেজেই নিয়ে আসছি, তাদেরকে আমি একই স্টেটমেন্ট দিয়ে ট্রান্সপারেন্টলি কমিউনিকেট করে ফেলছি যে নতুন সার্চ ইজ লঞ্চিং। সো আমি যদি তিনজনেরই প্রশ্ন করি, আমার লেটস টেক টিমটা প্রশ্ন করি, সে বলবে ইয়েস নতুন সার্চ ইজ লঞ্চিং। আমি যদি আমার ফেলো প্রোডাক্ট ম্যানেজারের প্রশ্ন করি, সে বলবে ইয়েস নতুন সার্চ ইজ লঞ্চিং। আমি যদি আমার মার্কেটিংয়ের প্রশ্ন করি, সেও বলবে ইয়েস আমার নতুন সার্চ ইজ লঞ্চিং। বাট তিনজনের এক্সপেকটেশন ফ্রম দি এক্সাম্পল উই ক্যান ক্লিয়ারলি সি ইজ ডিফারেন্ট। Hence, আপনার বিফোর রাইটিং দিস লাইন, ইউ হ্যাভ টু ব্রিং দেম টু দ্য সেম টেবল। তাদেরকে একই রুমে নিয়ে আসতে হবে, একই টেবিলে নিয়ে আসতে হবে, নিয়ে আপনাকে বলতে হবে যে কেন আপনি এই নতুন সার্চ লঞ্চ করতে যাচ্ছেন। তখন ওর তিনটা মানুষ এখান থেকে তিন তিন রকমের তাদের এক্সপেক্টেড অ্যান্সার নিয়ে বেরোতে পারবে। দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এবং এই জায়গাটাতেই ম্যাক্সিমাম মানুষজন ভুল করে। ম্যাক্সিমাম মানুষজন এই জায়গাটাতেই আটকায় ফেলে। কিভাবে আটকায় ফেলে? আই এম শিওর আপনারা অনেকেই হয়তো অনেক রকমের এক্সাম্পল আপনাদের মাথায় ঘুরতেছে, যে বস বলছে এটা করতে হবে তাই এটা আমরা করতেছি। কিন্তু সবগুলা মানুষ কিন্তু ওইভাবে করতেছে না। কেউ হয়তো মোটিভেটেড, কেউ হয়তো বসের অ্যাসকিস করতে চায় তাই, আর কেউ হয়তো টাকার বিনিময়ে খাদ্য, ভাই কাজ করতেছি, করলে আমার বেতন পাবো তাই সে করতেছে। সো তিনজনের কিন্তু করার পার্সপেক্টিভটা কমপ্লিটলি আলাদা। সুতরাং বুঝতেই পারছেন যে অ্যালাইনমেন্টটা কতটা জরুরি, এবং অ্যালাইনমেন্টের হিডেন মিনিংটা কি ইন দিস সিনারিও। সো অ্যালাইনমেন্টের সবচেয়ে বড় হিডেন মিনিং এখানে হচ্ছে সবাইকে একই চোখ দিয়ে দেখানো। এবার আসি দ্বিতীয় পয়েন্ট, মোটিভেশন। কমিউনিকেশন আপনার সবচেয়ে বড় টুল এই জন্য, বিকজ আপনি কিন্তু কোনো কাজ করতেছেন না আসলে। আপনি দিন শেষে কোনো কাজ করতেছেন না। আপনার মার্কেটিয়ার মার্কেটিং প্ল্যান লিখতেছে, আপনার সেলস টিম বেচতেছে, আপনার ডেভেলপমেন্ট টিম বানাচ্ছে, আপনার ডিজাইনিং টিম ডিজাইন করতেছে। আপনি কি করতেছেন মাঝখান দিয়ে? কিন্তু আপনি যদি না থাকেন, এবার জিনিসটাকে উল্টাভাবে চিন্তা করে দেখেন, আপনি যদি না থাকেন তাহলে কি হচ্ছে? মার্কেটিং টিম মার্কেট করতেছে ঠিকই, কি মার্কেট করবে সে জানে না। সেলস টিম বেচতেছে ঠিকই, কি বেচতে হবে সে জানে না। ডেভেলপমেন্ট টিম বানাচ্ছে ঠিকই, কি বানাইতে হবে সে জানে না, কেন বানাইতে হবে সে জানে না। ডিজাইন টিম ডিজাইন করতেছে ঠিকই, কি ডিজাইন করতে হবে সে জানে না। অথবা সে ডিজাইন করতেছে, সে কি ডিজাইন করতেছে সে জানে, কেন ডিজাইন করতেছে সেটা সে জানে না। সো এই কেনটা কে প্রোভাইড করতেছে? সো তার মানে হচ্ছে যে বেসিক্যালি একটা ইঞ্জিনকে যখন আপনি খুলে ফেলবেন না, বিভিন্ন রকমের পার্ট তৈরি হয়ে যাবে।
সো বিভিন্ন যখন যখন পার্ট তৈরি হয়ে যাবে, এক একটা এক এক পার্ট, সো সে একটা ধরেন ইঞ্জিনের ফ্যান বেল্ট, ফ্যান যেটা, ওই ফ্যানটা ধরেন একটা শাইনি ফ্যান, ফ্যান বেল্ট, শাইনি ফ্যান বেল্ট, বাট দুইটারে জোড়া না লাগানো পর্যন্ত ওই রেডিয়েটর ঠান্ডা হবে না। সো ইউ আর দ্য মোবিল মাঝখান দিয়ে, যে আপনাকে না ঢালা পর্যন্ত ওই ইঞ্জিন এফিসিয়েন্টলি রান করবে না, খটর 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 করতেই থাকবে। সো আপনি আসলে অ্যাজ আ মোবিল আপনি কি করতেছেন? আপনি সবাইকে মোটিভেট করার চেষ্টা করতেছেন। মোটিভেট করতেছেন টুয়ার্ডস হোয়াট? মোটিভেট করতেছেন টুয়ার্ডস দ্য গোল। গোল অফ হোয়াট? গোল অফ দ্য কাস্টমার্স, goal of the company, goal of your own team. That is what you are motivating towards. And also, why you are motivating them? Because alignment, because efficient execution. So, as a product manager, you need to communicate for the sake of alignment so that everyone understands their role এবং তারা কেন করবে, because of motivation, so that they feel যে হ্যাঁ ওকে আমার এটা করা উচিত। হ্যাঁ, মানে এবং মোটিভেশনের সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে যুদ্ধের সৈন্যরা, তাদের লিডার মানে তাদের কমান্ডার তাদেরকে বলে ওইখানে শত্রু আছে, যাও ঝাঁপায় যাও। সে জানে শত্রু যদি একটা গুলি করে সে মরে যাবে, তারপরও সে যাচ্ছে। তার বাসায় তার মা আছে, তার বাবা আছে, তার বউ আছে, তার বাচ্চা আছে, সে সবগুলোকে ফালায় থুয়ে সে, তার লিডার বলছে ওইখানে যাইতে, ওইখানে শত্রু আছে, সে চোখ বন্ধ করে ওখানে রওনা দিচ্ছে। Why? Because they are motivated. And finally, you need to build trust. How can you build trust? Through communication. Through communication, how do you build, like, let's say, why do you build trust? Or, sorry, why you need communication to build trust? So that you can be transparent. এটা এটা আরেকটা বিশাল বড় প্রবলেম আমাদের সবার, A to Z। ইভেন আমিও মাঝে মাঝে এই জিনিসটাতে স্ট্রাগল করি। বাচ্চাদের কথা খেয়াল করে দেখবেন যে বাচ্চাদের কিন্তু সবসময় তাদের দের ফেভারিট কোয়েশ্চেন ইজ ওয়াই, কেন। তাদেরকে যদি এখন বলেন যে বাবা খাইতে বসো, কেন খাবো? বাবা পড়তে বসো, কেন পড়বো? বাবা বাইরে চলো, কেন যাব? কোথায় যাব? কিভাবে যাব? All these questions is exactly what you should be doing in the organization with the rest of the team members as well. Because when you know all the answers to them, you can align your team, you can motivate your team, এবং you can give them all the answers in a more transparent way. সো এখন আমাকে বলেন আপনারা, মোটা দাগে প্রোডাক্ট ম্যানেজমেন্টে কমিউনিকেশনের প্রয়োজনীয়তাটা কি, এটা কি আপনারা বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, এখন ভাই, বলি। অবশ্যই, জি। ভাই আমি হচ্ছে আসলে 9টা 15তে জয়েন করছি। ভাই, দ্য রুল অফ কমিউনিকেশন ইন প্রোডাক্ট ম্যানেজমেন্ট, এটা কি আমাদের আজকের ক্লাসের প্রথম টপিক ছিল? জি, থ্যাংক ইউ ভাই। আজকের ক্লাসে আমরা বেসিক্যালি এই চারটা জিনিস, মানে তিনটা জিনিস নিয়ে কাজ করবো বেসিক্যালি আপনার উদ্দেশ্যে ভাইয়া। থ্যাংক ইউ ভাই, বুঝতে পারছি। জোস। অলরাইট। সো ইন অর্ডার ফর ইউ টু কমিউনিকেট ওয়েল, আপনাকে জানতে হবে আপনি কার সাথে কথা বলতেছেন। এটা খুবই জরুরি। সুতরাং জেনারেলি আপনি যখন কোনো একটা টিমের দায়িত্ব পাবেন, আপনাকে আপনার টিমের একটা সুন্দর স্টেক হোল্ডার ম্যাপ বানায় ফেলতে পারতে হবে। একটা ম্যাপ বানায় ফেলতে পারতে হবে যে কার সাথে আপনি কিভাবে কথা বলবেন। এটা আমরা অনেকে ন্যাচারালি করি। আপনারা যখন ধরেন যারা এখানে বিবাহিত, আপনারা জানেন না যে শ্বশুর আব্বার সাথে যেই গল্প করা যায়, শালার সাথে সেই গল্প করা যায় না, বা উল্টা। আবার শালার সাথে যেই গল্প করা যায়, আপনার বোনের সাথে সেই গল্প প্রবাবলি করাটা ওয়াইজ না। কারেক্ট? কেন করেন না? বিকজ এটার যেমন একটা খুব কমন জোক আছে না, যে একটা ইয়া বউ শিখাই দিচ্ছে যে তুমি তোমার শ্বশুরের সাথে তুমি শ্বশুরের সাথে কথা বলো। তো
তো ছেলেটার নতুন বিয়ে হয়েছে, তো ছেলেটা তো বিয়ে করার শ্বশুরের সাথে কথা, মানে একই রুমে বসে আছে, কোনো টপিক খুঁজে পাচ্ছে না কি বলবে। তো সে, যেহেতু সে রিসেন্টলি বিয়ে করছে, তো বিয়ে ইজ এ গ্রেট টপিক ফর হিম। সো সে শ্বশুর আব্বাকে জিজ্ঞেস করতেছে, আব্বা আপনাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ বলো। আপনি বিয়ে করছেন না? এখন এই প্রশ্নের উত্তর কি? সুতরাং ইউ নিড টু নো হু টু টক টু অ্যান্ড হাউ টু টক টু। সো অ্যাজ আ প্রোডাক্ট ম্যানেজার আপনাকে বেসিক্যালি সবার আগে মানে এইটা আপনাকে কেউ বলে দিবে না। ইউর বস উইল নেভার আস্ক ইউ যে ভাই তুমি এটা বানাও, বাট ট্রাস্ট মি, ইউ ইউ মাস্ট হ্যাভ ইট। আমি যখন প্রথম আমার কোম্পানিতে জয়েন করি, দিস ইজ হোয়াট আই ক্রিয়েটেড। সো আমি আমার একটা বিশাল বড় মিরো বোর্ড আছে, যেই মিরো বোর্ডের মধ্যে আমি সব কিছু লিখছি। সো এখানেই দেখেন আমি একটা সুন্দর মতো গ্রুপ বানায় ফেলছি আমার মতো করে। ঠিক আছে? আপনাকে মানে হুবহু আমারটা চোথা মারতে হবে না, বাট আই এম জাস্ট ট্রাইং টু টেল ইউ যে কার সাথে কিভাবে কথা বলবো। আমি আমার মতো করে একটা লেটস সে গ্রিড বানাই নিছি, যে কাকে আমার খুশি রাখতে হবে, কাকে আমার সাথে রেগুলার বেসিসে কমিউনিকেট করতে হবে, কারে জাস্ট FYI প্যাকেজে, ফর ইউর ইনফরমেশন প্যাকেজে রাখলেই হবে। আর কারোর সাথে আপাতত কোনো আলোচনা করার দরকার নাই, বাট কোনো কিছু ঘটলে আমি যেন এটা সম্পর্কে জানি, এটা আমার জাস্ট নিজেকে জানতে হবে। হ্যাঁ, সো আমি মোটামুটি আমার মতো করে আমার অর্গানাইজেশনের একটা লেটস সে স্টেক হোল্ডার ম্যাপ বানায় রাখছি। সিমিলারলি আপনারা যখন কোনো একটা মানে টিমের দায়িত্ব পাবেন আপনার অর্গানাইজেশনে, ইউ শুড ক্রিয়েট ইউর ওন ম্যাপ অফ ইউর ওন। হ্যাঁ, এই ম্যাপ কেমনে বানাইবেন ভাই, এটা কমপ্লিটলি আপনার উপরে। আপনি একটা গুগল কিপে নোটপ্যাড খুলে যদি ওইখানে লেখা রাখেন, অথবা খাতা কলম নিয়ে ট্রেডিশনাল ওয়েতে লেখা রাখেন, অথবা একটা হোয়াইট বোর্ডের মধ্যে বড় করে লেখা রাখেন, আপ টু ইউ। নো ওয়ান ইজ গোয়িং টু কাম এন্ড খাতা চেক করবে এটার জন্য। বাট দিস ইজ ফর ইউ টু নো। ওয়াই? বিকজ এখানে যেমন আমি আপনাদের কিছু রুল অফ থাম শেয়ার করে দিছি। এক, যখন আপনি এক্সিকিউটিভসদের সাথে কথা বলতেছেন, হ্যাঁ এক্সিকিউটিভসদের সাথে, এক্সিকিউটিভ কারা আমাকে একটু বলেন দেখি আপনারা। ম্যানেজমেন্ট বোর্ড। যেমন এক্সাম্পল দিয়ে বলেন, ম্যানেজমেন্ট বোর্ড একটু ভেগ হয়ে যায়, একটু এক্সাম্পল দিয়ে বলেন। সিইও, সিটিও, বা যাকে আমি অ্যাকচুয়ালি রিপোর্ট করব তারা। ওকে, ওকে, ভেরি গুড। আর সো দ্যাট ইজ এ গুড এক্সাম্পল। সো অলওয়েজ রিমেম্বার যে এক্সিকিউটিভ কি যদি বুঝতে চান, প্রতিটা কোম্পানিতেই বিভিন্ন লেভেল অফ এক্সিকিউটিভ টিমস থাকে। হ্যাঁ, তো সবচেয়ে বড় এক্সিকিউটিভ টিমস হচ্ছে আপনার সি স্যুট, যেটাকে বলে সি স্যুট, মানে সিইও, CMO, CTO, সিও, হ্যাঁ ওরা CPO, CSO, ব্লা ব্লা ব্লা। সো দে আর ইওর বেসিক এক্সিকিউটিভ স্যুট। তার নিচে হয়তো লেটস সে আপনি হয়তো প্রোডাক্ট ডিভিশনে কাজ করেন, অথবা কোনো একটা ডিভিশনে কাজ করেন, ওই ডিভিশনের একটা ম্যানেজমেন্ট টিম থাকে। হ্যাঁ, ডিভিশনাল ম্যানেজমেন্ট টিম। আপনি হয়তো কোনো একটা ডিপার্টমেন্টে কাজ করেন, ওই ডিপার্টমেন্টের একটা ম্যানেজমেন্ট টিম থাকে। বা ওরা, অল থ্রি অফ দেম আর এক্সিকিউটিভস বেসিক্যালি। সো একটা এক্সিকিউটিভ কিন্তু পুরা ব্যবসাটাকে, তারা হচ্ছে, তারা কখনো কিন্তু গাছ দেখে না, তারা জঙ্গল দেখে। তারা কখনো কোনো শহর দেখে না, তারা দেশ দেখে। হ্যাঁ, সো তারা সবসময় এইখানে, তারা 30,000 ফিট উপরে দাঁড়ায় আছে। So একটা প্লেন থেকে উপরে তাকাইলে যেরকম আপনি ধরেন উপর থেকে সবকিছু দেখতে পারেন, সো সে তারা এরকম উপর থেকে সবকিছু দেখতে পারে। সো তারা অনেক কিছু ভাষা ভাষা দেখে। সো তার কাছে যদি এখন আপনি বলেন যে আমি অমুক বাগ সলভ করছি, অথবা এই কাজটা আমি করছি, তার মাথার উপর দিয়ে যাবে। সে বলবে তো আমার কি? কারণ these people understand one thing and one thing only, and that is কোম্পানি স্ট্র্যাটেজি। প্রতিটা কোম্পানির একটা কোম্পানি স্ট্র্যাটেজি থাকে, একটা 5 ইয়ার স্ট্র্যাটেজি থাকে, 2 ইয়ার স্ট্র্যাটেজি থাকে, 1 ইয়ার স্ট্র্যাটেজি থাকে। হ্যাঁ, তো এই যে স্ট্র্যাটেজিটা থাকে, সো আপনি যখন আপনি কি করছেন সেটা যদি এই এরকম ধরেন, আপনি কি করতে যাচ্ছেন বা আপনি কি করতেছেন এই মুহূর্তে, সেটা আপনি লেটস এ চিফ মার্কেটিং অফিসারের সাথে লাঞ্চে বসছেন, তারে বুঝাইতে যাচ্ছেন, অথবা চিফ সেলস অফিসারকে বুঝাইতে যাচ্ছেন, অথবা চিফ প্রোডাক্ট অফিসারকে বুঝাইতে যাচ্ছেন, তাকে তার ভাষায় বুঝাইতে হবে। তার ভাষাটা কি? তার ভাষা হচ্ছে স্ট্র্যাটেজিক গোল। সো আপনাকে এটার জন্য কোম্পানির স্ট্র্যাটেজি সবার আগে জানতে হবে।
আমি যেই টিম জয়েন করি সবার আগে আমি ওই টিমের লেটসে আমি সবার আগে জিজ্ঞেস করি আপনাদের কোম্পানির স্ট্র্যাটেজি কি, স্ট্র্যাটেজি ডকুমেন্টে কি আমার সাথে শেয়ার করা যাবে। সবার আগে আমি এই কাজটা করি, বিকজ দ্যাট ইজ হোয়াট দে কেয়ার অ্যাবাউট, দ্যাট ইজ লিটারালি হোয়াট দে কেয়ার অ্যাবাউট। এবং আপনাকে যেটা করতে হবে আপনার কাজটাকে আপনার ওই প্রোডাক্টের স্ট্র্যাটেজির সাথে মিলাইতে হবে। আপনার কাজ যদি প্রোডাক্ট স্ট্র্যাটেজির সাথে না মিলে, তাহলে প্রথম কথা আপনাকে আপনার বসকে ইমিডিয়েটলি জানাইতে হবে, ভাই আমি যে কাজ করতেছি সেই কাজের সাথে প্রোডাক্ট স্ট্র্যাটেজির কোনো মিল নেই বা কোম্পানি স্ট্র্যাটেজির কোনো মিল নেই। আমার কাজের কি আদৌ কোনো কোম্পানি স্ট্র্যাটেজির সাথে মিল না থাকে তাহলে কি আমার কাজ করার দরকার আছে? তাহলে কি আমি এটা নিয়ে কাজ করবো নাকি করবো না? অ্যাজ আ মানে অ্যাজ অ্যান এমপ্লয়ি ইউ হ্যাভ দ্য ফুল রাইট টু আস্ক দিস টু ইউর ম্যানেজার। তখন আপনার ম্যানেজার হয় উত্তর দিবে না, চেঞ্জ করো, ডু সামথিং এলস, দেন ইউ নো ইউ আর ডুইং দ্য রাইট থিং। অর ইউর ম্যানেজার উইল সে না 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 দরকার আছে সাদমান, প্লিজ কিপ অন ডুইং হোয়াট ইউ আর ডুইং। তখন ইউ উইল আস্ক ইউর বস, হেল্প মি কানেক্ট ইট উইথ দ্য স্ট্র্যাটেজি। আমার স্ট্র্যাটেজির কোন কোন পার্টটার সাথে আমি কানেক্টেড আমার একটু বোঝান। দিস ইজ ইয়োর রেসপন্সিবিলিটি। জাস্ট বিকজ আপনার বস বলছে আপনার এটা করতে এবং আপনি কাজটা করতে বসে যাবেন, দ্যাট ইজ আ রং স্ট্র্যাটেজি। কারণ 2 দিন পরে যখন এই যে এখন লে অফের সিজন, চারিদিকে মানুষকে ডানে বামে উপর নিচে লে অফ করে দিচ্ছে, যখন আপনি লেইড অফ হয়ে যাবেন, আল্লাহ না করুক থুক্কু, তখন আপনাকে যখন বলবে যে ইউ আর নট ওয়ার্কিং ইন ইন অ্যাকর্ডিং টু প্রোডাক্ট স্ট্র্যাটেজি বা আমাদের কোম্পানি যেদিকে যাচ্ছে আপনি অন্যদিকে কাজ করতেছেন, ইউ হ্যাভ নো অ্যান্সার, ইউ হ্যাভ নো কাম ব্যাক, ইউ লিটারালি হ্যাভ নো কাম ব্যাক ফ্রম দ্যাট। সবাই কি বুঝতে পারছেন যে এক্সিকিউটিভদের সাথে কিভাবে কথা বলতে হবে? জি ভাইয়া, কারো মনে কোনো প্রশ্ন? জি আনিতা আপু। বুঝতে পারছি ভাইয়া। জোস। সো your examples, your updates, your communication to any executive needs to be connected to a strategy. সো তাদেরকে যখন বলবেন, তাদেরকে ধরেন আপনি একটা ইমেল করতে যাচ্ছেন যে সার্চ লঞ্চ করা হয়েছে, এই আপডেটটা দিতে যাচ্ছেন, তখন আপনাকে বলতে হবে আমাদের একটা স্ট্র্যাটেজি হচ্ছে টু প্রোভাইড to create the right environment for students to find their dream education, সেটার উদ্দেশ্যে উই হ্যাভ লঞ্চড এ নিউ সার্চ। এখন গিয়ে আপনার এক্সিকিউটিভ বুঝতে পারতেছে, ও আচ্ছা, সো সি অ্যালাইনমেন্ট, দিস ইজ হাউ ইউ অ্যালাইন your product releases or your features with strategic focus. If you are not working on strategic focus, forget about salary increment, forget about promotion. আপনি হয়তো বেস্ট এক্সিকিউশনার, আপনি বেস্ট কাজ ডেলিভারি করতে পারেন, does not matter. If it is not in the strategy document, you will never get promoted. You will never be focused. আপনারা চিনে না, স্ট্র্যাটেজি ডকুমেন্টে নাই, আপনার সিইও, আপনার সি সুট, আপনার এক্সিকিউটিভ আপনারা চিনে না। সিম্পল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। দ্বিতীয় সেগমেন্ট হচ্ছে ডেভেলপার। ডেভেলপারদের সাথে যখন স্ট্র্যাটেজিক ফোকাস নিয়ে আলাপ করতে যাবেন, ডেভেলপাররা আপনাকে ভাববে বোধাই, পার্ডেন মাই ফ্রেঞ্চ, তারা লিটারেলি আপনাকে বলবে এই লোক কিচ্ছু জানে না, খালি হাই লেভেলে কথাবার্তা বলে, হি ইজ ভেরি ফ্লাফি। আই এম শিওর আপনারা অনেকেই কথা এই শব্দটা শুনছেন যে হি ইজ ভেরি ফ্লাফি, সে খালি বাতাস বেচে, হি ইজ নাথিং বাট এয়ার, হুইচ ইজ ট্রু ইফ ইউ কমিউনিকেট স্ট্র্যাটেজি টু ডেভেলপার্স। হ্যাঁ, দের ইজ আ টাইম যখন আপনার ডেভেলপারকে আপনি লেটস স্ট্র্যাটেজি প্রেজেন্ট করবেন। কখন প্রেজেন্ট করবেন জানেন? যখন ইউ আর অ্যান্সারিং দ্য কোয়েশ্চেন ওয়াই উই শুড বি ডুইং দিস, ওয়াই উই শুড বি ডুইং দ্যাট। সো এরকম সময়ে ইউ টক অ্যাবাউট স্ট্র্যাটেজি। এছাড়া বাকি সময়ে you have to earn the trust of your developer. How do you earn the trust of your developer? By speaking the same language as the developer. সো ডেভেলপারকে যদি আপনি বলেন যে আমি একটা সার্চ রিলিজ করছি, ওরা ওরা হাসবে। ওদেরকে যদি আপনি বলেন যে আমরা একটা, আমাদের প্রিভিয়াস সার্চটা ছিল হচ্ছে ফুল টেক্সট সার্চ, উই আর ডুইং টেক্সট ম্যাচিং, এখন আমরা একটা ইলাস্টিক সার্চের মধ্যে রেলেভেন্সি বেসড সার্চিং মেকানিজম নিয়ে আসছি, যেটা কিনা BM25 রেলেভেন্সি অ্যালগোরিদম ইউজ করে ইলাস্টিক সার্চের, দে উইল রেসপেক্ট ইউ, দে উইল বি লাইক ওকে হি নোজ হিজ গেম।
সো আপনার প্রোডাক্ট এরিয়া যদি আপনি না বুঝেন, তাহলে আপনি আপনার ডেভেলপারের রেসপেক্ট কখনো পাবেন না। তো ডেভেলপারদের সাথে যখন কথা বলতেছেন, এখানে ডেভেলপার বলতে যে শুধু ইঞ্জিনিয়ার তা না। ধরেন আপনি একটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে কাজ করেন, যারা হচ্ছে বোতল বানায়। সো তখন আপনি ওদের সাথে ওই ম্যানুফ্যাকচারিং টার্মে কথা বলতেছেন। আপনি ডিজাইনারের সাথে যখন কথা বলতেছেন, তার ডিজাইন ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলতেছেন। হ্যাঁ, যেমন ধরেন আমাদের ডিজাইন সিস্টেমে তো সবগুলোর লেটসে রঙের লেবেল দেওয়া আছে। So আমি যখন বলতেছি যে আমার এই সার্চ ফিচারটা এই ডিজাইন কম্পোনেন্ট ইউজ করতেছে এবং এই প্রাইমারি কালার ইউজ করতেছে উইচ ইজ স্টিল 600, তখন দে উড বি লাইক, ওকে, হি নোজ হিজ গেম, দে উইল রেসপেক্ট ইউ, অর এলস দে উইল মেক ফান অফ ইউ, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এরপরে আসতেছে হচ্ছে মার্কেটিং এন্ড সেলস। একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাকে এখানে মাথায় রাখতে হবে। আপনি কি করতেছেন বা না করতেছেন, সেইটাকে বেচার দায়িত্ব হচ্ছে এই দুইটা টিমের। হ্যাঁ, সো অল দে কেয়ার অ্যাবাউট অল দে কেয়ার অ্যাবাউট ইজ আমার বেচতে কি ইজি হবে নাকি আমার বেচতে কঠিন হবে, মানুষের কাছে পজিশন করতে ইজি হবে না মানুষের কাছে পজিশন করতে কঠিন হবে। দ্যাট ইজ অল হোয়াট দে কেয়ার অ্যাবাউট, নাথিং এলস। ইফ দ্যাট ইজ হোয়াট দে কেয়ার অ্যাবাউট, তাহলে পরের স্টেটমেন্টে যা লিখছি, যে এই জিনিসটাতে আপনাকে ফোকাস নিয়ে আসতে হবে, যে কাস্টমারের বেনিফিট হচ্ছে এই, কাস্টমারের প্রবলেম আমি এইটা সলভ করতেছি। এইটা যখন আপনি মার্কেটিং এবং সেলসকে জানাবেন, তখন মার্কেটিং অ্যান্ড সেলস এর মাথায় ঢুকবে, ও, এই জন্য সার্চ আনছি, নালে তো সার্চ আসছে, ঠিক আছে, তালি বাজাইবে চলে যাবে, শেষ, দ্যাটস ইট। দে উইল নট টক অ্যাবাউট লেটস সে ওয়াই দিস ফিচার, ওয়েন দিস ফিচার, হাউ দিস ফিচার। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আপনি একটা মেসেজ কারে লিখতেছেন, কিভাবে লিখতেছেন, এবং যাকে যেভাবে লিখতেছেন। ইয়োর মেসেজ, একই মেসেজ, উই হ্যাভ লঞ্চড সার্চ, এই সেম মেসেজ এক্সিকিউটিভের কাছে যাবে হচ্ছে স্ট্র্যাটেজিক ফোকাস বা হাই লেভেল, মানে লেটস সে ফোকাসের উপর দিয়ে মাথায়, মানে ওইটাকে টার্গেট করে। ডেভেলপারের কাছে যাবে টেকনিক্যাল ডিটেলস সহ, মার্কেটিং অ্যান্ড সেলসের কাছে যাবে মার্কেটের ডিমান্ড, মার্কেটের ট্রেন্ড অনুযায়ী, এবং কাস্টমারের কাছে যাবে ওদের পোটেনশিয়াল বেনিফিটের জায়গা থেকে, ওদের কোন পেইন পয়েন্টটা কিভাবে সলভ করতেছেন। বোঝা গেল? কারো মনে কোনো প্রশ্ন? কারো কাছে কি এমন কোনো এক্সাম্পল আছে যে যে এক্সাম্পলটাতে আমি আপনাদেরকে হেল্প করতে পারি এই পার্টিকুলার জায়গাটাতে? ভাই জি, অবশ্যই মাসি ভাইয়া। ভাই আমি হচ্ছে আমার এক্সপিরিয়েন্স থেকে একটা এখানে কমন ট্রাবল যেটা বলি সেটা হচ্ছে অনেক সময় দেখা গেল যে আপনি যখন একটা জুনিয়র পজিশন থেকে শুরু করতেছেন বা আপনার উপর হায়ারার্কি চেইনটা বড় আছে, সেই হুম ক্ষেত্রে হুম আপনার সি সুটের সাথে আপনার গ্যাপটা বেশি, ডিস্টেন্সটা বেশি। সেই ক্ষেত্রে দেখা গেল যে হচ্ছে ইন দা ইন বিটুইন যে ময়ের যে ধাপগুলো আছে তাদের থ্রুতে আপনি হচ্ছে কোম্পানি গোলটা, কোম্পানি পারপাসটা হচ্ছে প্রপারলি আন্ডারস্ট্যান্ড করতে পারতেছেন না, বা হুম। হচ্ছে আপনি এফোর্ট দিচ্ছেন করতে পারতেছেন না। ইন দ্যাট সিনারিও কোন অ্যাপ্রোচটা হচ্ছে ভাই মানে বিকামস মোর ইফেক্টিভ টু স্ট্যান্ড আউট এজ এ প্রোডাক্ট ম্যানেজার? রিভার্স কোয়েশ্চেনিং ইজ ইয়োর অ্যাপ্রোচ। রিভার্স কোয়েশ্চেনিং মানে হচ্ছে, মানে মনে করেন, ধরেন আমি গ্রামীণ ফোনের এক্সাম্পল দিই। হ্যাঁ, আপনি হয়তো গ্রামীণ ফোনের একজন প্রোডাক্ট ম্যানেজার। সো গ্রামীণ ফোনের আপনি প্রোডাক্ট ডিভিশনের আন্ডারে, আপনার ডিপার্টমেন্ট হচ্ছে মনে করেন লেটস সে মাই জিপি, কথার কথা। সো আপনি হয়তো মাই জিপি টিমে একজন প্রোডাক্ট ওনার বা প্রোডাক্ট ম্যানেজার, আপনি হয়তো নতুন কোনো একটা ক্যাম্পেইন লঞ্চ করছেন। এখন আজমান ভাই পর্যন্ত আপনাকে ধরেন সামহাও জিনিসটা কমিউনিকেট করতে হবে, মানে সিইও পর্যন্ত। অথবা আপনার, মানে আপনি জানতে চাচ্ছেন যে হোয়াট ইজ দ্য রাইট অ্যাপ্রোচ, যে আপনি লেটস সে সিইও পর্যন্ত এই 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 জিনিসটাকে লেটস সে প্রপারলি বুঝতে পারেন, অথবা আদৌ আমি স্ট্র্যাটেজিক্যালি ঠিক কাজ করতেছি কি করতেছি না সেটা আপনি বুঝতে পারেন। এক্স্যাক্টলি ভাই। এ- এটা করার জন্য আপনাকে যে জিনিসটা করতে হবে, সবার আগে কোম্পানি স্ট্র্যাটেজিটার দিকে তাকাইতে হবে। কোম্পানি স্ট্র্যাটেজি ইউজুয়ালি বয়েল ডাউন করা হয় 4টা বা 5টা স্টেটমেন্টে, যে আমরা এইটা করার চেষ্টা করতেছি। আস্ক ইউর সেলফ, আস্ক ইউর সেলফ, আপনি এখন যে কাজটা করছেন, আপনার কোম্পানির যে আলটিমেট গোল আছে এটার সাথে এটা মিলতেছে কিনা, সামহাউ অর দি আদার।
সার্টেন থিংস ডিরেক্টলি ম্যাচ করে যায়। হ্যাঁ, সার্টেন থিংস ডিরেক্টলি ম্যাচ করে যায়, এই জন্য কিন্তু আমি সার্চের এক্সাম্পল দিছি যে সার্চ ইজ নাথিং যেটা আপনি হয়তো লেটস সে এখানে ডিরেক্টলি ম্যাচ করতে পারবেন। তো ইন দ্যাট কেস আপনি কি করবেন? আপনি আপনার বসের কাছে যাবেন। দিস ইজ হাউ ইউ আর্ন ট্রাস্ট ইন ইউর বস, যে বস আমি বানাই দিছি এটা, কোম্পানি স্ট্র্যাটেজি এটা, আমি দুইটারে কানেক্ট করতে পারতেছি না, ক্যান ইউ হেল্প মি কানেক্টেড? একটা জিনিস সবসময় মনে রাখবেন যে আমরা সবাই ভাবি আমরা যদি কোনো মানুষের কাছে আমার অজ্ঞতা নিয়ে যাই, আমার অজ্ঞতাকে প্রকাশ করি, তাহলে তারা আমাকে খারাপ চোখে দেখবে। এটা আমরা কালচারালি আমরা এইভাবে ট্রেন্ড হয়ে আসছি, যে জন্য আমরা সবাই চেষ্টা করি ভালো উত্তর দেওয়ার জন্য। আমরা এটা আমাদের কালচার, আমাদের সোসাইটি আমাদেরকে এটা শিখায় আসছে যে আল্লাহ তুমি এটা পারো না সাদমান, ছি 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 ছি। ঠিক আছে, আমরা সারা জীবন এটাই শিখে আসছি। হ্যাঁ, দিস ইজ অ্যাকচুয়ালি রং, দিস ইজ আটারলি রং। The best way to earn trust of somebody is actually অজ্ঞতা। আপনি জানেন যে তার স্পেশালিটি হচ্ছে একটা সার্টেন জায়গায়, তার স্পেশালিটির জায়গায় যখন আপনি তারে গিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, সে তখন আপনাকে নিচু চোখে দেখবে, যে তুই মানে আনলেস ইউ আর গিভিং দ্য রাইট অ্যান্সার। আপনি যদি রাইট অ্যান্সার দেন সে আপনাকে তালি বাজাবে, বাট সে যদি আপনি যদি রং অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন বা আধা ভাঙা আধা খাঁচড়ায় উত্তর দেন, সে তখন আপনার উপরে খেপে যাবে, দূর বেটা তুই জানাস না তাহলে আমার জিগাইলি পারোস, আমি তো আই এম সিটিং হিয়ার টু সিট ডাউন। সো ইয়োর ম্যানেজার ইজ ইয়োর ম্যানেজার, রাইট? দে আর রেসপন্সিবল ফর ইউটিলাইজিং ইউ অ্যাজ আ রিসোর্স। সো আপনি যখন আপনার ম্যানেজারকে গিয়ে বলবেন বস এই হচ্ছে কোম্পানি স্ট্র্যাটেজি যেটা আপনারা আমাদের সাথে শেয়ার করছেন, আর এই হচ্ছে হোয়াট আই মেড, আমি দুইটারে কানেক্ট করতে পারতেছি না, ক্যান ইউ হেল্প? সে খুশি খুশি আপনারা হেল্প করবে। সে যদি খুশি খুশি হেল্প না করে, অনেকেই যেটা করে না, তার মানে ওই ম্যানেজার খারাপ। চেঞ্জ ইউর ম্যানেজার। ডু নট চেঞ্জ ইউর জব বাট চেঞ্জ ইউর ম্যানেজার ফর শিওর। সো দিস ইজ হাউ ইউর ম্যানেজার উইল হেল্প ইউ কানেক্টেড উইথ দ্য স্ট্র্যাটেজি। যদি আপনার ম্যানেজার না পারে, সে কি করবে জানেন? সে তার ম্যানেজারের কাছে, ডিভিশন হেডের কাছে যায় বলবে আমার এমপ্লয়ি আমার কাছে এই প্রবলেম নিয়ে আসছে, এটা আমি মিলাইতে পারতেছি না, ক্যান ইউ হেল্প মি? অ্যান্ড দেন ও ডিজিটাল ডিজিটাল সরি ডিজিটাল তো না, ডিভিশনাল হেড, সে তখন এই কানেক্ট করে দিতে হেল্প করবে, এবং দ্যাট ইজ হোয়াট দেন ইউর ম্যানেজার উইল কমিউনিকেট উইথ ইউ। এবং এই এনভায়রনমেন্ট যদি আপনার অফিসে না থেকে থাকে, দেন ইউ নো দিস ইজ নট আ হেলদি এনভায়রনমেন্ট। হাউ টু ন্যাভিগেট হেলদি এনভায়রনমেন্ট? বাই চেঞ্জিং ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। জি ভাই, বুঝতে পারছি। ভাইয়া ক্লিয়ার? তারপর ডেভেলপারদের সাথে কিভাবে ডিল করা হবে? বুঝি নাই ভাইয়া, প্রশ্নটা বুঝি নাই মাহাদি ভাইয়া। জি ভাইয়া, প্রশ্নটা হচ্ছে যে ভাইয়া যে বললেন যে যেভাবে আমরা ওই যে যদি কোনো বিষয়টা যদি না বুঝি তখন তো আমরা ওই হুম যে হুম। ম্যানেজার ওনার সাথে তো কথা বলবো যে আমাকে একটু রাইট। বুঝিয়ে দেন। হুম। ধরুন উনি আমাকে বুঝাই দিল, তারপরে আমি ডেভেলপারদের সাথে এটা কিভাবে ডিল করব? যে যদি ডেভেলপার, ওই যে বললেন যে ডেভেলপার অনেক সময় ভাবে যে আমরা ফ্লাফি এরকম আর কি, যেন ওইরকমটা না বুঝে আর কি। এক্স্যাক্টলি, এটার জন্যই তো আমার গত ক্লাসে গত সপ্তাহে আমরা যে জিনিসটা পড়ছিলাম, ব্যাকলগ রিফাইনমেন্ট, ওই জায়গায় হচ্ছে আপনার স্পেস, যেই জায়গায় আপনি ডেভেলপারদের সাথে কথা বলতেছেন, যেই জায়গায় আপনি আপনার ভালনারেবিলিটি ডেভেলপারের কাছে তুলে ধরতেছেন, যে ভাই দেখ, দিস ইজ ওয়াই উই নিড টু ডু ইট, বাট আই ডোন্ট নো দ্য টেকনোলজি, ক্যান ইউ টিচ মি দ্য টেকনোলজি? সে আপনারে খুশি খুশি শিখাবে। সে যখন আপনাকে খুশি খুশি শিখাবে, নেক্সট টাইম আপনি যখন তার সাথে কথা বলতে যাবেন, তাকে আপনি বলবেন যে থ্যাংক ইউ ভেরি মাচ আপনি এটা শেখানোর জন্য, সো আমরা এইটা এইভাবে করতেছি। দ্যাটস হাউ দে উইল রেসপেক্ট ইউ। তাকে যদি আপনি ওই ফ্লাফ নিয়ে আসেন, আবার ধরেন দেখা গেছে যে সে আপনার একভাবে রাস্তাটা শিখাই দিছে, সে আপনারা বলে দিছে যে এটা এইভাবে হয়েছে এইভাবে হয়েছে, আপনি এগুলো কথাবার্তা বলা বাদ দিয়া আপনি আবার সেই ব্যাক টু স্ট্র্যাটেজিক আলাপে চলে গেছেন, দে উইল ডিসরেসপেক্ট ইউ, সিম্পল এস দ্যাট। ভাই বুঝতে একটা পারছেন প্রশ্ন মাহাদি ভাই? করি। জি। হ্যাঁ, জি, সামিন থ্যাংক ভাই। ইউ ভাইয়া, জি। ভাই আমার এক্সিকিউটিভ স্টেক হোল্ডার যদি ইনভেস্টর হয়,
তো তার তার তো আসলে প্রোডাক্ট ভিশন টিশন কিছু নাই। তার সাথে আমি কি নিয়ে কথা বলবো? আমার আহ, মানে গ্রোথ আর এটা, ধরেন সার্চ নিয়েই আপনি একটা এক্সাম্পল দিয়েছেন, সার্চে হুম কিন্তু হুম গ্রোথের কোনো কোনো ইয়া নাই, কানেকশন নেই। বা হচ্ছে আমার রেভিনিউ বাড়া নিয়েও কোনো কানেকশন নেই। তো আমি ইনভেস্টরের সাথে এটা নিয়ে কি কথা বলবো যদি আমার এক্সিকিউটিভ ইনভেস্টর হয়? ওকে, ভেরি গুড পয়েন্ট। ইয়েস, আপনার এক্সিকিউটিভ বোর্ড মেম্বার্স হবে। বোর্ড মেম্বার্সরা হচ্ছে ইনভেস্টার্স, যাদের মানে মনে করেন অল দে কেয়ার অ্যাবাউট ইজ 5 টাকা দিছি, আমার 5 টাকা ফেরত কবে পাবো, আর 5 টাকার উপরে লাভ আরো 2 টাকা 7 টাকা আমি কবে পাবো। তার তো অল অল দে কেয়ার অ্যাবাউট ইজ দিস, রাইট? সো এখন আপনি চিন্তা করে দেখেন যে সে আসলে এই টাকাটা আপনাকে কেন দিছে। সে টাকাটা আপনাকে এই জন্য দিছে যে আপনি কোনো একটা প্রোডাক্ট অথবা সার্ভিস আপনার কোনো একটা পার্টিকুলার কাস্টমার বেসকে দিচ্ছেন, যার ফলে ওই টাকাটা 5 টাকাটা ফেরত পাবে এবং সাথে আরো 2 টাকা কামাবে, রাইট? সো দেন ইউ গো ব্যাক টু ইয়োর কাস্টমার স্টোরি। আপনার ইনভেস্টরকে পটাইতে হইলে বা তাকে কনভিন্স করতে হইলে ইউ হ্যাভ টু গো ব্যাক টু প্রবলেম স্টেটমেন্ট। সো ইউ হ্যাভ টু টেল দেম যে এই যে সার্চটা লঞ্চ করছি, এইটা করার ফলে এরা এঙ্গেজ হবে এবং বাকি অঙ্ক সে করে নিতে পারবে। তার তার মাথায় সে জানে যে এইটা যদি বাড়ে তাহলে কি হবে তার। বুঝতে পারছেন সামিন বুঝতে ভাইয়া? পারছি। এর মানে আমি আলটিমেটলি মার্কেটিং টিম বা সেলস টিমের সাথে যে কমিউনিকেশনটা করব, ইনভেস্টরদের সাথেও কাইন্ড অফ সেম কমিউনিকেশন সিমিলার করব। কমিউনিকেশনটাই করবেন, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ভেরি ভেরি ওয়েল আন্ডারস্টুড আমি বলবো। ওকে, সো আপনারা যখন কোনো প্রেজেন্টেশন দিচ্ছেন, এখন প্রেজেন্টেশন মানে পাওয়ার পয়েন্ট না, নট নেসেসারিলি। এটা যেমন মনে করেন আমার সাথে ওস্তাদ টিমের খুব লাগছিল শুরুতে, যখন আমরা এই কোর্সটা ডিজাইন করি। সো তখন যেমন সৌরভ ভাই ফাহিম ভাই দুজনে আমরা বলছে, ভাই স্লাইড না থাকলে না লোকজন আসলে আপনার কথা বিশ্বাস করবে না। তারা ভাবে যে আপনি ফেদা বাড়তেছেন, আপনি খালি আকাশে বাতাসে কথা বলতেছেন। একটু স্লাইড থাকলে ছাত্ররা মনে করে যে আচ্ছা হ্যাঁ সামথিং কনক্রিট ইজ দেয়ার, ওইটা দেখা তখন আমরা তাহলে পড়াশোনা করি। বাট আমার ফিলোসফি অফ স্লাইড কিন্তু অনেকটা অ্যাপেলের মতো। আপনারা যদি কখনো অ্যাপেলের প্রোডাক্ট লঞ্চ দেখে থাকেন, অ্যাপেলের প্রোডাক্ট লঞ্চের মধ্যে পিছনে দেখবেন যে একটা লোক কথা বলতেছে, পিছনে একটা কালা স্ক্রিন অথবা সাদা স্ক্রিন, ওখানে একটা লাইন। ওয়েন আই ক্রিয়েট প্রেজেন্টেশন, আমার প্রেজেন্টেশন সাধারণত এরকম হয়। কারণ আমার কথা হচ্ছে যে একটা পাওয়ার পয়েন্ট ইজ নাথিং বাট আ ব্যাকগ্রাউন্ড অর আ এইড ফর দ্য স্টোরি দ্যাট আই এম ট্রাইং টু টেল। সো আপনার মুখ নিঃসৃত বাণীটাই হচ্ছে আসলে এখানে আসল, টু বি রিয়েলি অনেস্ট। সো আপনার এই মুখ নিঃসৃত বাণীর মধ্যে আপনাদের যে জিনিসটাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে, এক, ইউ আর এঙ্গেজিং, ইউ আর এঙ্গেজিং উইথ ইউর অডিয়েন্স। আপনাকে আপনার অডিয়েন্সের ভাষায় কথা বলতে পারতে হবে। তার মানে আপনি যখন এক্সিকিউটিভদের সাথে এই প্রেজেন্টেশনটা দিচ্ছেন, সো হয়তো আপনি কোনো একটা আপডেট দিচ্ছেন মুখে মুখে, সেটাও কিন্তু প্রেজেন্টেশন। হয়তো আপনি তাকে একটা ইমেইল করতেছেন লিখে, সেটাও একটা প্রেজেন্টেশন কিন্তু ইন দিস সিনারিও। সো আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, আর পাওয়ার পয়েন্ট তো আছেই, ওটা তো সবাই বুঝছি আমরা। প্রথম কথা, ইউ মাস্ট বি এবল টু এঙ্গেজ উইথ ইউর অডিয়েন্স। হাউ ইউ ওয়ান্ট টু এঙ্গেজ? ইউ এঙ্গেজ বাই দিস। এই জিনিসটা মাথায় রেখেন এঙ্গেজমেন্টের ক্ষেত্রে, যে ইউ হ্যাভ টু নো ইউর অডিয়েন্স অ্যান্ড টেইলার ইট অ্যাকর্ডিংলি। সো এঙ্গেজমেন্ট, দ্যাট ইজ ইয়োর প্রাইমারি ফোকাস। সেকেন্ড ফোকাস, ক্ল্যারিটি। ক্ল্যারিটি মানে হইতেছে, এটা খুবই কমন একটা চ্যালেঞ্জ আমাদের। দেখবেন আপনি, আমরা স্পেশালি ওই যে প্রচুর যে ভিডিও করে না, ওই যে ইয়াতে ফেসবুকে যে ইদানিং আসে যে বিভিন্ন রিপোর্টাররা কথা নাই বার্তা নাই দেখা গেছে যে বইমেলায় বেড়াইতে গেছে, আসার পরে জিজ্ঞেসে আপনার অনুভূতি কি। হ্যাঁ, অথবা এই টাইপের কিছু র্যান্ডম কোয়েশ্চেন করে মুন্নিশা টাইপের মানুষজন। সো ওইখানে মানুষজন উত্তর কিভাবে দেয়? আমি মনে করি আচ্ছা, আসলে দেখেন এখন পর্যন্ত কি সে তার উত্তর দিছে? সে কিন্তু উত্তর দেয়নি, অথচ সে কিন্তু মুখ থেকে অনেকগুলো কথা বের করে ফেলছে। এটার নাম হইতেছে বিটিং অ্যারাউন্ড দ্য বুশ। বিটিং অ্যারাউন্ড দ্য বুশ মানে হইতেছে আপনারে মারতে হবে মাঝখানে। আপনি এখানে বাড়ি দিচ্ছেন, এখানে বাড়ি দিচ্ছেন, এখানে বাড়ি দিচ্ছেন, এখানে বাড়ি দিচ্ছেন, মাঝখানে বাড়িটা দিতেছেন না। ইউ আর নট হিটিং দ্য বুলস আই। হ্যাঁ, মানে ইউ আর নট কামিং টু দ্য মেইন পয়েন্ট। তার কারণটা কি? কারণটা আপনি মনে 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 করেন চিন্তা করতেছেন। ডু নট ডু দ্যাট। when it comes to presentation, do not do that. Come to the point.
মানে আমি জানি না, আপনারা অনেকে হয়তো লেটস যারা ইউনিভার্সিটিতে ইংলিশের কোর্স করছেন বা বাংলাতেও এই জিনিসটা আছে, সেটা হচ্ছে যে যখন আমরা কোনো প্যারাগ্রাফ লিখি, দেখবেন এআই এটা খুব খুব সুন্দর করে ফলো করে, মানে চ্যাট জিপিটি, জেমিনাই, ওদেরকে কিছু একটা লিখতে দিলে দেখবেন ওরাই জিনিসটা করে। সেটা হচ্ছে যে এটার নাম হচ্ছে টপিক সেন্টেন্স। প্রতিটা প্যারাগ্রাফের শুরুতে তারা প্রথম সেন্টেন্সটা যদি আপনি পড়েন, আপনি মোটামুটি পুরো প্যারাগ্রাফ সম্পর্কে জেনে গেছেন। প্রথম সেন্টেন্সে পুরা প্যারাগ্রাফের সামারিটা থাকে, এটার নাম হচ্ছে টপিক সেন্টেন্স। হ্যাঁ, যে ফার্স্টলি আই ওয়ান্ট টু টক অ্যাবাউট দ্য বেনিফিটস অফ লেটস সে সার্চ। আচ্ছা, ওকে, এই সেন্টেন্স থেকে বুঝে যেতেছেন যে এই পুরা প্যারাগ্রাফটা ইজ অল অ্যাবাউট বেনিফিটস অফ সার্চ। সো ঠিক একইভাবে আপনাকে যখন লেটস সে ওয়েন ইউ আর কমিউনিকেটিং, আপনাকে শুরুতে আসলে মানে লেটস সে মেইন জিনিসটা বলে দিতে হবে। সাসপেন্স ক্রিয়েট করার কোনো কাহিনী নেই এখানে, ওটা মার্কেটিয়াররা করবে। মার্কেটিং এর জন্য তারা যখন লেটস সে টিজার অ্যাড বানাবে, তখন তারা বলবে যে লেটস সে বেচতে চাচ্ছি টেলিকম কিন্তু বলতেছি স্বপ্ন বাড়ি যাবে আমার। ঠিক আছে, এটা ওদেরকে করতে দেন। দ্যাট ইজ আ কমপ্লিটলি ডিফারেন্ট ফর্ম অফ কমিউনিকেশন। হ্যাঁ, ওটা ক্রিয়েটিভ কমিউনিকেশন, বাট হোয়াট উই আর ট্রাইং টু ডু ইজ পিওর কমিউনিকেশন। সো পিওর কমিউনিকেশনের ক্ষেত্রে ক্ল্যারিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো একটা জিনিস হচ্ছে যেটা বললাম, যে যে টপিক সেন্টেন্স টাইপের জিনিসপত্র ইউজ করতে হবে, মানে শুরুতে মেইন কথাটা বলে দিতে হবে, তারপরে ওটাকে এক্সপ্যান্ড করতে হবে এক্সাম্পল বা অন্যান্য অ্যানালজির মাধ্যমে। এটা গেল এক। আর দুই, মোস্ট ইম্পর্টেন্টলি, সহজ ভাষা ব্যবহার করতে হবে। এটা খুবই 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 ইম্পর্টেন্ট। জার্গন শব্দটা কিন্তু আসছে এখান থেকে। জার্গন মানে হচ্ছে যেই জিনিস, যেই শব্দগুলা ওভার ইউজ, যেটা শুনলে মানুষের ফিল হয়, মানে জারিং মনে হয় মানুষজনের। কেন জারিং মনে হয়? মানে দেখা গেছে একই শব্দ এতবার ইউজ করা হয়েছে, এতবার ইউজ করা হয়েছে যে দূর মেজাজ খারাপ হয়ে যেত শুনলে। হ্যাঁ, সো দোজ থিংস আর কল্ড লেটস সে জার্গনস। সো আপনাকে জার্গন অ্যাভয়েড করতে হবে। আপনাকে যে জিনিসটা এখানে ফোকাস করতে হবে সেটা হচ্ছে কিভাবে সহজ ভাষায় আমি একটা জিনিস বলতে পারি। ইউ নো ইউর অডিয়েন্স, আপনি ডেভেলপারের সাথেই কথা বলতেছেন, তারপরও ট্রাই টু মেক ইট সহজ ভাষা। আপনি এক্সিকিউটিভের সাথেই কথা বলতেছেন, বাট স্টিল ট্রাই টু মেক ইট সহজ ভাষা। সো ক্ল্যারিটি ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ওয়েন এভার ইউ আর প্রেজেন্টিং অ্যান আইডিয়া, প্রেজেন্টিং সামথিং। এরপরে আসতেছে হচ্ছে স্টোরি টেলিং। এইটা খুবই 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 জরুরি। আপনার ভিতরে যদি, আপনি যদি একজন ভালো মানে গল্পকার না হন বা আড্ডাবাজ না হন বা গল্প মানে রাইট শব্দটা কি বাংলা, ভুলে যেতেছি ছাতার মাথা, আস্তে আস্তে বাংলা ভুলে যাচ্ছি, এটা ঠিক করতে হবে আমার। সো মানে ইউ হ্যাভ টু হ্যাভ আ ন্যারেটিভ টু ইট। সো আমি যখন কোনো একটা জিনিস প্রেজেন্ট করি, আমার অভ্যাসটা হচ্ছে আমি একটা বাংলা সিনেমার মতো করে জিনিসটাকে প্রেজেন্ট করি। কিরকম? প্রথমে আমি আমার ক্যারেক্টারদেরকে প্রেজেন্ট করি। আমার ক্যারেক্টার হচ্ছে ধরেন দীপজল, আমার ক্যারেক্টার হচ্ছে ববিতা, আমার ক্যারেক্টার হচ্ছে আরে সালমান শাহ, মানে এরকম ধরেন বিভিন্ন মানুষদেরকে ধরেন তাদের তাদের রোলগুলোকে ইন্ট্রোডিউস করি। করার পরে আই ক্রিয়েট এ ক্লাইম্যাক্স, একটা প্রবলেম নিয়ে আসি, দেন একটা রেজলিউশন নিয়ে আসি। ওই রেজলিউশন থেকে হিরোটা উঠে আসে। হিরোটা হচ্ছে আপনার ফিচার। ওইখান থেকেই আপনার লেটস সে মানুষজন মেইন স্টোরিটা নিয়ে বের হয়ে যায়। এখন এটাকে যদি আমি রিয়েল লাইফ একটা এক্সাম্পলের মধ্যে নিয়ে আসি, সার্চের এক্সাম্পলে যদি যাই, আমাকে যদি কেউ বলতে বলে যে কিভাবে হাউ উইল ইউ কমিউনিকেট লেটস সে সার্চ রিলিজ, সো আই অলওয়েজ স্টার্ট উইথ লাইক দিস। আপনি কি কখনো আমাদের সাইটে র্যান্ডম কিছু সার্চ করে দেখছেন? যেমন ধরেন এনএলপি, যেমন ধরেন লেটস সে র্যান্ডম কোন একটা শব্দ। খেয়াল করে দেখবেন যেই যেইভাবে আমাদের র্যান্ডম শব্দগুলা আপনি ইচ্ছা মতো লেখেন না কেন, শুধুমাত্র যেই যেই সাবজেক্টগুলো আমাদের অ্যাভেলেবল আমাদের ওয়েবসাইটে, শুধু সেই সেই সাবজেক্ট দিয়েই সার্চ করা যায়, অন্যান্য কোনোভাবেই সার্চ করা যায় না। এবং শুধু আপনিই না, আমাদের এখানে যে 1 কোটি 1,34,00,000 মানুষ আমাদের সাইট ভিজিট করে প্রতি বছর, প্রতিটা মানুষ এই সেম প্রবলেমই ফেস করে। সুতরাং এটাকে ঠিক করার জন্যই নিয়ে এসেছি আমরা নতুন সার্চ। যে এই সার্চে আপনি যা খুশি তাই লেখেন না কেন,
ওইটার উল্টাপাল্টা উত্তর না এসে যেটা আমাদের আগে যেরকম করে সার্চের রেজাল্ট আসতো ঠিক সেইভাবেই আসতেছে। এবং শুধু তাই না, আপনি যেটা খুঁজতেছেন এক্স্যাক্টলি ওইটাই পেয়ে যাচ্ছেন। সো দেখেন, আই এম টকিং অ্যাবাউট দ্য রিলিজ অফ সার্চ, বাট আই স্টার্টেড উইথ আ প্রবলেম। হ্যাঁ, আই ইন্ট্রোডিউস দ্য ক্যারেক্টার্স বাই সেটিং আপ আ সিনারিও যে ববিতা বড়লোক, সালমান শাহ গরিব, সিনজি চালায়। হ্যাঁ, সেরকম করে মনে করেন যে আই ক্রিয়েটেড দ্যাট, এবং আই ট্রাই টু কানেক্ট ইট ওভার দেয়ার। যখন আমি তাকে বলছি যে আপনি কি কখনো সার্চ করে দেখার চেষ্টা করে দেখছেন, সাথে সাথেই পিপল উইল গো ব্যাক টু দেয়ার ওন এক্সপিরিয়েন্সেস। হ্যাঁ, আমি যখন আমাদের সাইটে এরকম র্যান্ডম সার্চ করতে গেছিলাম কিছু তো পাইনি। হ্যাঁ হ্যাঁ, ও তো ঠিক বলতেছে। সো দিস ইজ হাউ ইউ কানেক্ট উইথ দেম। হ্যাঁ, সো দিস ইজ হাউ ইউ ক্রিয়েট, লেটস এ, ক্ল্যারিটি। আমি এখন বলতেই পারতাম প্রেজেন্টিং দ্য নিউ রেলেভেন্সি বেসড সার্চ, দেন ক্ল্যারিটি থাকতো না। হ্যাঁ হ্যাঁ, আমি আমার রেলেভেন্সির কথা নিয়ে আসছি, আমার ফ্রি টেক্সটের কথা নিয়ে আসছি, সবই নিয়ে আসতেছি, বাট স্টিল এখানে আমি একটা গল্প আকারে সাজাচ্ছি জিনিসটাকে। এটাই এটাই হচ্ছে সেই স্টোরি টেলিং। সো ওয়েন ইউ কমিউনিকেট, দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। সো ফাইনাল কম্পোনেন্ট অফ ইউর প্রেজেন্টেশন ইজ ভিজুয়াল এইড। সো আমি যখন এই যে এই কথাগুলো বলতেছি, আপনি কি কখনো র্যান্ডম জিনিস সার্চ করে দেখার চেষ্টা করে দেখছেন? সো এখন যদি সেম জিনিসটা আমি পিছনে লিখে রাখি, আপনি কি কখনো র্যান্ডম জিনিস সার্চ করার চেষ্টা করে দেখছেন, দ্যাট ইজ নট এঙ্গেজিং। যখন আমি কথাটা বলতেছি, তখন যদি পিছনে আমার একটা, লেটস সে, একটা স্ক্রিন থাকে, ধরেন আমাদের ওয়েবসাইটের স্ক্রিন, যে ধরেন এরকম একটা স্ক্রিন থাকে, যে স্ক্রিনের মধ্যে আমাদের সার্চ বারটা আছে, এবং এখানে আমি লেটস এরকম কিছু একটা লেখার চেষ্টা করে দেখতেছি। সো নাও দ্যাট ইমিডিয়েটলি মেক্স পিপল রিয়েলাইজ, হ্যাঁ আরে হ্যাঁ তাই তো, এই জিনিস তো করা যায় না। হ্যাঁ, আমিও তো এটা করছিলাম 3 বছর আগে। সো ইমিডিয়েটলি ইট কাইন্ড অফ হিটস দেয়ার মাইন্ড। ঠিক আছে? সো ইয়োর প্রেজেন্টেশন ইজ ইয়োর ব্যাকগ্রাউন্ড। ইউজ ইয়োর ব্যাকগ্রাউন্ড নট টু গিভ ইনফরমেশন, but to create context. Use your background to create context, not write down all the information. আমি তো চাইলে এই সবগুলো সেন্টেন্স এখানে লিখে রাখতাম, যেটা আমাদের ইউনিভার্সিটির প্রেজেন্টেশনগুলোতে সাধারণত করে টিচাররা, যে যে কাজটা করে ফাঁকিবাজি করার জন্য, টু বি রিয়েলি অনেস্ট। যে আচ্ছা ঠিক আছে, পোলাপাইন তো আলটিমেটলি ক্লাসে কিছু শুনবে না, ওরা আলটিমেটলি স্লাইড পড়েই পরীক্ষা দিবে, তো স্লাইডের মধ্যেই যা যা লেখা লিখে দিই, ওরা তারপরে স্লাইডটাই পড়ে আসবে, পড়ে পরীক্ষা দিবে। হ্যাঁ, ওয়েল, ইউনিভার্সিটি কনটেক্সটে সেটা হয়তো কাজে দিবে, বাট আপনি তো এখন চাকরি করতেছেন, এই কনটেক্সটে এই জিনিস কাজে দিবে না। এই কনটেক্সটে আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে ইউজ ইয়োর ব্যাকগ্রাউন্ড, ইয়োর ভিজুয়াল এইড টু অ্যাকচুয়ালি কানেক্ট উইথ পিপল। সো আমার ওয়ান অফ দ্য মোস্ট কমন ব্যাকগ্রাউন্ড যেটা আমি ইউজ করি যখন আমি কোনো কিছু, লেটস সে, শোকেস করি, আই ইউজ দিস। আরে বেটা আয়, চাকরি খেয়ে ফেলবি বেটা, এই তো, হ্যাঁ, ভেরি গুড। সো আমার বানানো ড্যাশবোর্ড এটা। সো আমি যেটা করি, যখন ধরেন আমি লেটসে আমার রেলেভেন্সি বেসড ফিল্টার নিয়ে কথা বলতেছি লেটসে, তখন আমি, আমার ব্যাকগ্রাউন্ডে এটা থাকবে, আর আমি এটা নিয়ে কথা বলবো। যখন আমি ফিল্টার নিয়ে কথা বলি, তখন আমার ব্যাকগ্রাউন্ডে এই জিনিসটা থাকে। আয় বেটা, অথবা লেটস এই যে ইউসেজ, যে কোন কোন জিনিসটা মানুষজন ফিল্টার করতেছে বেশি since the launch of filters. So I use data as my visual aid in the background. So আমি যখন কথা বলি, প্রেজেন্ট করি, তখন কিন্তু আমি usually instead of having like writing those down, I will have a title and I will have a graph to showcase what is going on. সো দিস ইজ হোয়াট আই প্রেজেন্ট, যে আমাদের কি পরিমাণ সার্চ হচ্ছে। দিস ইজ হাউ আই প্রেজেন্ট, দিস ইজ হোয়াট আই প্রেজেন্ট ইন এনি অফ মাই লেটস এ লাইক প্রেজেন্টেশনস। তারপরে লেটস এ আমি যখন, আর এটা তো স্লো ক্যান বাই দ্য ওয়ে, আই নিড টু ফিক্স দিস। ওকে, সো আমি যখন লেটস এ প্রেজেন্ট করতে চাই যে কোন দেশ থেকে মানুষজন বেশি আমাদের সাইট ব্যবহার করতেছে, তখন দিস ইজ হোয়াট আই ইউজ, দিস ইজ হোয়াট আই শো।
যে আমাদের সাইট এই দেশ থেকে মানুষজন এত এত ভাগ ব্যবহার করতেছে এতদিনের মধ্যে। So see, I use visual aids a lot for my presentations because that helps me create the context, create the environment. So এইটা আসলে আপনার এইখানে হেল্প করবে, এইখানে হেল্প করবে এবং এইখানে হেল্প করবে। বোঝা গেল ব্যাপারটা? Try and the philosophy. হ্যাঁ, so the philosophy here is আপনার টার্গেট হচ্ছে ইউ ওয়ান্ট টু কমিউনিকেট এফেক্টিভলি। এফেক্টিভলি কমিউনিকেট করার জন্য আপনার কি লাগবে? আপনার একটা এঙ্গেজমেন্ট লাগবে, আপনার ক্ল্যারিটি লাগবে, আপনার গল্প বলার জিনিসটাকে গল্প আকারে সাজাইতে হবে, স্টোরি আকারে। যদি স্টোরি আকারে সাজাইতে কষ্ট হয়, চ্যাট জিপিটিতে বলবেন, চ্যাট জিপিটি আপনার সুন্দর মতো গল্প বানাই দিবে। এবং তারপরে ভিজুয়াল এইড লাগবে সেটার জন্য। and use that is the best possible way that I can recommend to you. Okay, this is a very controversial topic. কন্ট্রোভার্সিয়াল কেন? কারণ দিস মেক্স অর ব্রেকস ইউ অ্যাজ আ সিনিয়র অর অ্যাজ আ রেসপেক্টেড প্রফেশনাল, ইয়েস অর নো। হ্যাঁ, সো এটা হচ্ছে লেটস সে ওই জায়গাটাতে আপনাকে সবচেয়ে বেশি লেটস সে হেল্প করবে। সো এটার কাজটা হচ্ছে তার একটু দাঁড়ায় নেই, পা ব্যথা করতেছে। ওকে, হুম। সো হ্যান্ডলিং কোয়েশ্চেন্স এন্ড অবজেকশনস, এইটা মানে লেটস সে আমরা অনেকেই বলি আরে ভাই আমি খুব ভালো ফিডব্যাক নিতে পারি, আপনি যা ইচ্ছা তাই বলেন। সে দেখা গেল তার মনের কথা বলছে আপনারে, আপনি মনে মনে তাহলে গালি দিয়ে তার মা বাবা দাদা 14 গোষ্ঠীরে একত্রিত করে ফেলছে মনে মনে। অথবা তারে নিয়ে আপনি সারা জীবন এত বড় একটা রাগ ক্ষোভ আপনার মধ্যে ঢুকে গেল যে আপনি তার লগে ঠিক মতো কথাই বলতে পারেন না। আপনি তখন এসে আমারে বলতেছেন সান্দন ভাই, ওই লোকের কাছ থেকে তো ফিডব্যাক নিয়েছিলাম, তারপরে থেকে ওই লোকটা আমারে বলছে যে আপনি কালা, এরপর থেকে আমি তো ওরে ঠিক মতো দেখতে পারি না, আমারে কালা বলছে, এটা আমার খুব গায়ে লাগছে। সো জিনিসটা হইতেছে যে হাউ ডু ইউ হ্যান্ডেল দিস সর্ট অফ সিচুয়েশন? প্রথম জিনিসটা হচ্ছে ভাই নিজেকে আগে ওনার চোখ দিয়ে দেখেন। সে আপনারে কালা বলতেছে তো কেন কালা বলতেছে? মেবি সে জীবনে কালা মানুষ দেখেই নাই, হয়তো জীবনের প্রথম সে আপনাকেই দেখছে কালা মানুষ, এই জন্য সে আপনাকে কালা বলে সম্বোধন করতেছে। হয়তো তার নেচারটাই এরকম যে সে মানুষকে কালার দিয়ে লেটস সে ডিভাইড করে হয়তো। সো ইউ ডোন্ট নো, মেবি ইট ইজ হিজ অর হার ওয়ে অফ কমিউনিকেশন। maybe it's not racism, it's their cultural perspectives. হ্যাঁ, স্পেশালি মনে করেন মানে গ্লোবাল টিমে কাজ করতে গেলে দেখবেন দিস ইজ আ হিউজ ইস্যু যে মানে এক দেশের ভাষার মানে গালি আরেক দেশের ভাষার বুলি। হ্যাঁ, ফর এন এক্সাম্পল হিন্দিতে বলে তোমারে বাল কিতনে সুন্দর হ্যায়, বাঙালি কাউরে বললে সে তো হ্যাঁ শালার বেটা শালা তুই কি কইলি এটা, রাইট? সো এই এই সেম জিনিস তো মনে করেন যে আরো হাজারটা জায়গায় আছে। যেমন আরেকটা সিম্পল জিনিস, ব্ল্যাক, রাইট? হোয়াট ইজ দ্য মানে when you look at the color black, it symbolizes dark, death, রাইট? সারা দুনিয়ায়। বাট চাইনিজ কালচারে, do you know what is the color of death? Any guess? রেড। Exactly. It's red. সো তার মানে মনে করেন যে মানে অথচ অন্যান্য দেশের মানে কনটেক্সটে রেড ইজ আ কালার অফ ফায়ার, প্যাশন, লাভ। তো দেখেন কোথায় আপনি লাভ সিম্বলাইজ করার চেষ্টা করতেছেন, ডেথ সিম্বলাইজ হয়ে বসে আছে। সো ভালোবাসার জন্ম থেকে এটা তো ভালোবাসার মৃত্যুতে নিয়ে চলে যাচ্ছে। So these little little things, green, মুসলিমরা green is the color of piousness, purity. অথচ in the Western world, white is the color of piousness and purity, and green is the color of sorrow. So come on man, like, so as you can clearly see, ঠিক মানে এরকম রং দিয়ে বলেন বা ভাষার বুলি বলেন, সো এরকম যখন কোনো মানুষ কোয়েশ্চেন করে, ডু নট জাজ দেম বাই দ্য কোয়েশ্চেন। একটা মানুষ কোয়েশ্চেন করতেছে তার মানে তার জেনুইন আগ্রহ আছে টু রিয়েলি আন্ডারস্ট্যান্ড আপনি কি বলতেছেন।
সে যদি কোনো কোয়েশ্চেন না করে, যে কারণে আমি থেমে থেমে আপনাদেরকে বলি ভাই কি প্রশ্ন আছে বলেন, কারণ কোয়েশ্চেন না করলে আমার খারাপ লাগে, তার মানে এটা আপনার মাথার উপর দিয়ে গেছে, আপনি বুঝেন নাই, অ্যান্ড ইউ ডোন্ট ইভেন কেয়ার এনাফ টু স্টপ মি টু আস্ক ফর কোয়েশ্চেন্স। দ্যাটস হোয়াট আই থিঙ্ক when someone do not ask me questions, because when you are asking question, that actually goes to show how passionate you are, that you actually want to learn about it. আপনাদেরকে যে মম টেস্টের গল্প করতেছিলাম না এর আগে একবার, আমি যে জিনিসটা বলছিলাম যে এটা ইউজার রিসার্চের ক্ষেত্রে, আই এম শিওর তুষার ভাইয়ের তো ফেভারিট বই হচ্ছে মম টেস্ট, হি অলসো প্রবাবলি হ্যাভ মেনশন মম টেস্ট টু ইউ অ্যাজ ওয়েল। সো মম টেস্ট কি বলে? মম টেস্ট বলে যে কোনো ইনভেস্টরের কাছে যদি আপনি কোনো পিচ করেন কখনো কোনো কিছু, তারা যদি আপনার পিচের সুনাম করে, আরে ভাই জোস আইডিয়া, তার মানে আপনি বুঝবেন আপনার আইডিয়াটা ফালতু, কাজ করতেছে না। সিরিয়াসলি, দ্যাট ইজ হোয়াট দ্য মম টেস্ট টেলস আস। মম টেস্ট বলে যে আপনি যদি কোনো ইনভেস্টরের কাছে আপনার আইডিয়া পিচ করেন এবং ইনভেস্টর তার পাল্টা উত্তরে আপনাকে এক গাদা ক্ল্যারিফাইং কোয়েশ্চেন করে, তার মানে আপনার আইডিয়াটা সলিড। কিন্তু তারা যদি আপনার আইডিয়ার সুনাম করে, জোস আইডিয়া, তার মানে আপনার আইডিয়াটা ফালতু, তারা ওই আইডিয়াতে ইনভেস্ট করবে না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তারা আইডিয়াতে ইনভেস্ট করবে না দেখেই তারা সুনাম করে আপনাকে তালি বাজায় সাইডে সরাই দিতে যাচ্ছে। দ্যাট ইজ দ্য ট্রিক। এটা হচ্ছে লোক, মানে লোক দেখানো মুখ বাঁচানো স্ট্র্যাটেজি। সবাই এই লোক দেখানো মুখ বাঁচানো স্ট্র্যাটেজিটাই ইউজ করে আসছে যুগ যুগ ধরে। এই জন্যই বই লেখা হয়েছে মম টেস্ট। সো ঠিক একইভাবে আপনাকে আসলে প্রথম যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ইউ হ্যাভ টু অ্যাক্টিভলি লিসেন টু দ্য কোয়েশ্চেন অ্যান্ড ট্রাই টু রিয়েলি আন্ডারস্ট্যান্ড যে সে কোয়েশ্চেনটা কেন করতেছে। প্রয়োজন হলে তাকে পাল্টা কোয়েশ্চেন করেন টু আন্ডারস্ট্যান্ড দ্য কনটেক্সট ইভেন মোর। দ্যাট অ্যাকচুয়ালি বিল্ডস ট্রাস্ট। বিকজ যে মানুষটা ধরেন কোয়েশ্চেন করতেছে, সে মনে করেন তার মনের ভিতরে অনেক অনেক 14টা জিনিস ঘটতেছিল। আচ্ছা, প্রশ্নটা কি করব, করাটা কি ঠিক হচ্ছে, ইস, আর 10টা মানুষ কি মনে করবে। তখন ওটার উত্তরে যদি আপনি তার এমন কিছু একটা করেন, আরে ভাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কোনো কোয়েশ্চেন হইলো, তার কিন্তু ইগো এখান থেকে নেমে এখানে নেমে গেল, তার কনফিডেন্স এখান থেকে আপনি তারা নামায় ফেলতেছেন। তার মানে সে কিন্তু এখন আর নেক্সট টাইম আর আপনার কোয়েশ্চেন করবে না, which is a great loss for you and loss for him as well. So আপনি যখন তাকে ওই কোয়েশ্চেনের এগেনস্টে ভাই আপনার প্রশ্নটা ঠিক বুঝি নাই, আপনি এখানে এক্স্যাক্টলি কি বোঝার চেষ্টা করতেছেন, যখন আপনি তাকে এইভাবে কোয়েশ্চেনকে পাল্টা প্রশ্ন করতেছেন, সে কিন্তু তার আগ্রহ আরো আর বাড়বে উল্টা আপনাকে এই জিনিসটাকে ক্ল্যারিফাই করার জন্য। কারণ তার মনে তখন ঘুরতেছে যে আচ্ছা ঠিক আছে, ওকে, আই হ্যাভেন ডান এনিথিং রং, ইটস জাস্ট দ্যাট আমি যেভাবে জিনিসটা বলছি মেবি ওইটা ডিফিকাল্ট, ওকে আমি একটু ক্ল্যারিফাই করি জিনিসটা। So that is how you build trust, by asking each other questions, and you can only do that when you actively listen. একটা হচ্ছে শোনা, এই যে আমার বউ যেরকম আমার অনেক কিছু বলে, এই এটা লাগবে, এটা কিনতে হবে, বাচ্চারা এটা করে নাই, খালি শুনি। আর অ্যাক্টিভলি লিসেনিং মানে হচ্ছে আমার বউ যখন কোনো এক সময় হয়তো বইলে চলে গেছে যে তেল লাগবে, ঠিক আছে, তারপরে হয়তো সে ভুলেও গেছে তেল লাগবে, কিন্তু আমি কোনো এক জায়গায় লিখে রাখছি, তারপর যখন বাজারে গেছি ঠিকই তেলটা নিয়ে আসছি, বউ খুশি হয়ে গেছে, আরে তোমার মনে আছে, আমি তো বলে গেছিলাম তেল লাগবে। নাও দ্যাট ইজ অ্যাক্টিভ লিসেনিং। বোঝা গেল অ্যাক্টিভ লিসেনিং জিনিসটা কি? জি জি ভাইয়া জোস। এরপরে সেকেন্ড পয়েন্ট হচ্ছে বিইং প্রিপেয়ার্ড। হ্যাঁ, সিমস ভেরি ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল যে আচ্ছা হ্যাঁ ভাই রেডি থাকতে হবে। নো, ইটস নট অ্যাবাউট দ্যাট। ওয়েন আই সে বিইং প্রিপেয়ার্ড ফ্রম আ প্রোডাক্ট ম্যানেজার্স পার্সপেক্টিভ, এর আগের ক্লাসে আমরা দেখছিলাম না যে কিছু রিস্ক, মানে অ্যাজ আ প্রোডাক্ট ম্যানেজার আপনার একটা বড় দায়িত্ব হচ্ছে ডি রিস্ক করা। সো বেসিক্যালি কোয়েশ্চেনগুলো রিস্কের এগেনস্টই আসবে। তুমি কি এই ব্যাপারটা এইভাবে চিন্তা করছো যে মানুষজন যদি এটাকে এইভাবে ইউজ করে তাহলে কিন্তু এটাও হইতে পারে, অথবা যদি ওইভাবে ইউজ করে তাহলে ওইটাও হইতে পারে। সো যখন you are actually listing down all the potential risks of something, হ্যাঁ, that is called being prepared, because then you are anticipating যে এই টাইপের কোয়েশ্চেন অলরেডি আসা শুরু করবে, এই 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 রিস্কগুলো আমার সিস্টেমে আছে, এই এই জিনিসগুলোকে আমাকে কনসিডারেশনে রাখতে হবে। সো ইফ ইউ রিয়েলি অ্যান্টিসিপেট দোজ, এআই এর যুগে বেস্ট পসিবল সলিউশন ইজ গিভ দিস টু চ্যাট জিপিটি, জেমিনাই অর ক্লড,
and ask them, if you had to ask me 10 critical questions, give me those 10, and মনে মনে এগুলোর উত্তর রেডি রাখেন। ধরে নেন 90% মানুষজন ওই 10টা কোয়েশ্চেন থেকেই করবে, এর এর বাইরে সাধারণত কোয়েশ্চেন করবে না। এর বাইরে যদি কোয়েশ্চেন করে তার মানে ওই লোকটা ওই জিনিসটা বুঝেই নেই ঠিক মতো, যেটা বাংলাদেশে অবশ্য খুব কমনলি হয়, বাই দ্য ওয়ে। দেখা গেছে প্রেজেন্টেশনে একটা টপিকে কোয়েশ্চেন করছে আরেকটা জিনিস নিয়ে কমপ্লিটলি, বাট স্টিল। সো দিস ইজ হাউ, when you are anticipating questions in an environment, যখন আপনি প্রেজেন্টেশন দিতে যাচ্ছেন অথবা কোনো একটা জিনিস ইমেল করতেছেন, কাউকে যখন কমিউনিকেট করতেছেন, when you are anticipating question, তখন যখন মানুষ কোয়েশ্চেন করে না, আপনার গায়ে লাগে না, সেটা আপনার ইগোকে হার্ট করে না, বরঞ্চ সেটা আপনাকে ইগোটাকে বুস্ট করে। বিকজ দেন আপনি তো ধরেই রাখছেন মাথায় যে হ্যাঁ মানুষ তো কোয়েশ্চেন করবেই। সো তখন যখন মানুষ কোয়েশ্চেন করছে, ইউ অ্যাকচুয়ালি গেট আ ফর্ম অফ ভ্যালিডেশন। ওই যে লাইক পাইলে মানুষজন যেরকম মনে খুশি হয় না, আরে আমার ছবিতে লাইক দিছে, আরে আমার কমেন্টে লাইক দিছে, সিমিলারলি অ্যাজ আ প্রোডাক্ট ম্যানেজার যখন আপনি কোয়েশ্চেন অ্যান্টিসিপেট করেন এবং একটা মানুষ অ্যাকচুয়ালি কোয়েশ্চেন করে, তখন ইউ গেট দ্য সেম ফিলিং, ডোপামিন রাশ, অ্যাজ উইথ দ্যাট লাইক ইন দ্য ফটো অর দ্য কমেন্ট। সো দ্যাটস আ গুড থিং ফর ইউ। সো বি প্রিপেয়ার। এন্ড আরেকটা জিনিস, এটা মানে এটা আমরা কেউই পারি না, বাট আমাদের সবারই চেষ্টা করা উচিত। সেটা হচ্ছে কোয়েশ্চেন করলে আমাদের খুব গায়ে লেগে যায়, এবং বা উত্তর দিতে গেলে আমরা দেখা গেছে যে লেটকায় যাই, এরকম হ্যাঁ আসলে দিজ আর ভেরি ব্যাড থিংস। অথবা সামটাইমস দেখা গেছে যে মানে মানুষজন বললো আরে ধর আপনার এটা কেউ কিনবে না, আপনার এটা খুব গায়ে লাগলো, তখন বেটা তুই খারাপ, তোর 14 গোষ্ঠী খারাপ। এই যে হঠাৎ করে উই কাইন্ড অফ লুজ আওয়ার কম্পোজার, উই লুজ আওয়ার ব্যালেন্স। হ্যাঁ, ইউ ক্যানট ডু দ্যাট। যখনই অবজেকশনস আসবে, ইউ হ্যাভ টু টেক দোজ অবজেকশনস ইন আ ভেরি কাম অ্যান্ড পজিটিভ ম্যানার। অবজেকশনস গুলোকে আপনার সিম্পলি আগে শুনেন। কিভাবে শুনবেন? অ্যাক্টিভ লিসেনিং করবেন। সো যখন আপনি অ্যাক্টিভ লিসেনিং করতেছেন, তখন আপনি তার পার্সপেক্টিভটা বোঝার চেষ্টা করতেছেন, তাকে দরকার পড়লে পাল্টা প্রশ্ন করতেছেন টু আন্ডারস্ট্যান্ড ইট। অ্যান্ড আপনি যদি আসলে আগে থেকে প্রিপেয়ার্ড থাকেন, দেন ইউ আর অলরেডি অ্যান্টিসিপেটিং দিস সর্ট অফ কোয়েশ্চেন্স। সো তখন আপনার জন্য উত্তর দেওয়াটা মাচ মোর মানে ইজি হবে। আপনি আরো প্রফেশনালি, আরো স্ট্রাকচার্ড ওয়েতে উত্তরটা দিতে পারবেন। বাট আপনি যদি আগে থেকে অ্যাক্টিভ লিসেনিং আপনার ভিতরে রেডি না থাকে, আপনার ভিতরে যদি কমন কোয়েশ্চেন অ্যান্টিসিপেট করার ক্যাপাসিটি আপনার ভিতরে না থাকে, দেন ইউ অ্যাকচুয়ালি ফিল ভেরি আনকম্পোজড, ইউ ফিল ফ্লাস্টার্ড, ইউ উইল ফিল যে হায় হায় এইটা কি কইলো, হায় হায় এটা তো এক্সপেক্ট করি নাই। সো দ্যাটস ওয়েন ইউ লুজ ইউর ব্যালেন্স। ইউ ক্যানট লুজ ইউর ব্যালেন্স ওয়েন ইউ আর কমিউনিকেটিং। এই জন্য দেখবেন যে যারা প্রেসকে ফেস করে, প্রেস সেক্রেটারি বলেন বা প্রেসের বা মিডিয়া ফেসিং যে মানুষগুলা, তারা কিন্তু কখনো দেখবেন দে আর ভেরি কম্পোজড। তৃতীয় মাত্রা ইজ এ ডিফারেন্ট স্টোরি। ওখানে ওরা দে আর নট প্রেস ট্রেন্ড। ইউ অন দি আদার হ্যান্ড, ইউ আর অ্যাকচুয়ালি দ্য ফেস অফ দ্য কোম্পানি। ইফ ইউ ডু রিয়েলি ইউর জব ওয়েল, there is a high likely chance you will one day become the CEO. No joke. Who was Sundar Pichai? A PM. Who was Satya Nadella? A PM. All of these were PMs before. যারা ইভেন অ্যাডোবির যে সিইও এখন বর্তমানে আরেক ইন্ডিয়ান, নাম ভুলে গেছি, সাউথ ইন্ডিয়ান, হি ওয়াজ আ পিএম। অল অফ দ্য বিগ টেক সিইওস যারা জব করে, দে আর নট ফাউন্ডার্স, দে ওয়ার পিএমস। দে ওয়ার লিটারালি পিএমস। দ্যাটস দ্য রিয়ালিটি। সুতরাং you have to be press trained. Any questions? এখন যে টপিকটা নিয়ে আলাপ করব, ও আতিক ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। এই ক্লাসটা নিতে আমার খুব কষ্ট হয় টু বি রিয়েলি অনেস্ট, বিকজ মানে ইটস আ ভেরি নুয়ান্সড ক্লাস। কেউ কেউ এটার থেকে অনেক কিছু বুঝে বের হয়, আর আ লট অফ পিপল এই ক্লাস থেকে কিছু না বুঝে বের হয়। সো প্লিজ ডোন্ট বি দ্য সেকেন্ড গ্রুপ। মানে প্রশ্ন থাকলে প্লিজ আস্ক মি, বিকজ এই জিনিস পরবর্তীতে বুঝাইতে গেলে তখন একটু খিচুড়ি পাকাই যায়। কারণ যেটা হবে যে এরপর মানে লেটস সে আফটার দ্য ফার্স্ট মান্থ we will actually go very deep into let's say product management. For the next 2 months we actually
dive very deep on the day to day nuances. So তখন we will expect you that you already understand certain basic things. For an example, এই বেসিক জিনিসগুলা। সো হেন্স মানে এখন যতটা বুঝে নেবেন তত আপনাদের জন্য পরবর্তী সেগমেন্টগুলোতে ইজিয়ার হবে। ওইরকমই একটা টপিক হচ্ছে এই জিনিস। ইয়েস আয়ুব ভাইয়া। বা অ্যাডভান্স জিনিসগুলা মানে কি ওইখানে কি আপনি আমাদেরকে ক্লাসগুলো নেবেন নাকি অন্য? জি জি, আচ্ছা, আমরাই ইউ আর স্টাক উইথ আস আনফরচুনেটলি। মানে আজ আর আপনির মধ্যে একটু তফাৎ আছে ভাইয়া, সো ও না মানে আমি এবং তুষার ভাই আমরা যেভাবে যেই প্যাকেজে নিয়ে যাচ্ছি আমরা এই প্যাটার্নেই চলতে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ভাই, ট্রাই করবেন হচ্ছে অ্যাডভান্স জিনিসগুলো আপনি যদি আমি এক্সপেক্ট করতেছি আর কি, রিকোয়েস্ট করতেছি যদি অ্যাডভান্স জিনিসগুলো আপনি নেন আমাদের জন্য একটু সুবিধা হয় আর কি। সো হ্যাঁ, আর এক ম্যাক্সিমাম সেকেন্ড ম্যাক্সিমাম ইয়াগুলো আমিই নিব, মানে কঠিন কঠিন জিনিসগুলো সব তুষার ভাই আমার ঘাড়েই দিয়ে রাখছে। তো কঠিন এটাই কঠিন চাই, যেটা এটাই আছে চাই। মোটামুটি সব আমার উপর দিয়েই যাবে, টেনশন নিয়েন না। হ্যাঁ, সেটাই। ঠিক আছে ভাই, ওকে, থ্যাংক ইউ। ওকে, সো এই জিনিসটা না মানে let's say যে কমিউনিকেশনের যে ব্যাপারটা যেটা বলতেছিলাম, কমিউনিকেশনের মধ্যে আমার কাছে ওয়াই কমিউনিকেশন ইজ দ্য বিগেস্ট স্কিল ফর আ প্রোডাক্ট ম্যানেজার, এই ওয়াই এর অ্যান্সারটা কি জানেন? এই স্লাইডটা, দ্য ওয়ার্ড, দ্য টাইটেল। আমাকে যখন কেউ বলে যে হাউ ডু ইউ কমিউনিকেট, হোয়াট ইজ ইউর কমিউনিকেশন ফিলসফি, বাই দ্য ওয়ে দিজ আর অ্যাকচুয়াল কোয়েশ্চেন্স আপনাকে প্রোডাক্ট ম্যানেজারের লেটস সে বিহেভিয়ারাল ইন্টারভিউ যেটা হয়, বিহেভিয়ারাল ইন্টারভিউতে কিন্তু এই টাইপের কোয়েশ্চেন করা হয়। অ্যান্ড বাই দ্য ওয়ে, যদিও আই এম গোয়িং ওয়ে আহেড, আমাদের এটার জন্য স্পেসিফিক ক্লাসই আছে, বাট স্টিল এটা বলে রাখি যে প্রোডাক্ট ম্যানেজারদের হায়ারিং প্রসেস আর যে কোনো আদার হায়ারিং প্রসেস কিন্তু একদম আলাদা। কেন আলাদা জানেন? কারণ অন্যান্য মানুষকে না আপনি মেজার করতে পারবেন। ধরেন কথার কথা, আপনাকে একটা টাস্ক দিবে, আপনাকে ডেভেলপার আপনার একটা কোড লিখতে দিবে, আপনি ডিজাইনার আপনি ডিজাইন করতে দিবে, আপনি মার্কেটিয়ার আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি ডিজাইন করতে দিবে। বাট আপনার অ্যাজ আ প্রোডাক্ট ম্যানেজার আপনারা বেসিক্যালি সে কিভাবে জাজ করবে? জাজ করার ওয়েটা কি? দের ইজ নো মানে প্রপার কেস যেটা দিয়ে আপনারা, মানে বেসিক্যালি কেস আপনারা দিবে। বাট জিনিসটা হইতেছে যে সাধারণত আগে এটা খুব হইতো, এখন এটা খুব কমে গেছে, যদিও বাংলাদেশে এটা এখনো আছে, সেটা হচ্ছে যে এক সপ্তাহের জন্য কেস দিয়ে দেয়। বাট ম্যাক্সিমাম কোম্পানি যেটা রিয়েলাইজ করছে যে একটা প্রোডাক্ট ম্যানেজারকে ম্যাক্সিমাম উত্তর, বাংলায় একটা শব্দ আছে না প্রত্যুৎপন্নমতি, ওই প্রত্যুৎপন্নমতি ব্যবহার করে দিতে হয়। তার হাতে সমস্যা এখনই তৈরি হয় এবং তাকে উত্তরটা এখনই দিতে হয়। সে কখনো আসলে সময় পায় না এটার জন্য। সে কখনো লেটসে তাকে বলা হয় না যে যাও 1 মাস দেওয়া হলো, তুমি 1 মাস ধরে এই প্রবলেমকে সলভ করে নিয়ে আসো। ইন রিয়েল ওয়ার্ল্ড এই এই সুবিধাটা আপনি পাবেন না। এই সুবিধাটা একজন প্রোগ্রামার পাবে, একজন ডিজাইনার পাবে, একজন মার্কেটিয়ার পাবে, একজন স্ট্র্যাটেজি ওনার পাবে। স্ট্র্যাটেজির লোকজনের তো উপরে আমার জেলাসি লাগে, শালারা তো ওই সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত কাজ করে, বাকি সময় তো বাতাস খায়। সো লেটস সে বেসিক্যালি অ্যাজ আ মানে নো অফেন্স টু এনি স্ট্র্যাটেজি পিপল বাই দ্য ওয়ে, আমি নিজেও স্ট্র্যাটেজি নিয়ে বহুত কাজ করছি, সো নো অফেন্স। সো বেসিক্যালি যেটা দেখা গেছে যে অ্যাজ আ প্রোডাক্ট ম্যানেজার আপনাকে অনেক কিছু অন দ্য গো, অন দ্য ফ্লাই, মানুষে এখন বিপদ পড়বে, মানুষ এখন আকাম করবে করে আপনার কাছে আসবে, বস আকাম তো করে ফেলছি এখন মুই কিত্তাম, এবং আপনি ইউ হ্যাভ টু গিভ অ্যান অ্যান্সার রাইট অ্যাওয়ে। হেন্স এটার ইন্টারভিউ প্রসেসটাও না এভাবেই হয়। আপনি সাধারণত গ্লোবালি কেস ইন্টারভিউগুলা অন্যান্য মানুষের কেস ইন্টারভিউ হয় হচ্ছে আপনাকে এইচআর একটা মেইল দিবে, মেইলের মধ্যে একটা বড় টাস্ক থাকবে, টাস্কের মধ্যে কেসটা লেখা থাকবে, আপনি কেসটা সলভ করবেন, করে একটা বড় গ্রুপ অফ মানুষের কাছে প্রেজেন্ট করবেন। বাট প্রোডাক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেটা হবে, ওই একসাথে 4-5 রকমের মানুষ আপনার এখানে থাকবে এবং তারা আপনার বিভিন্ন সিচুয়েশনের উপরে বিভিন্ন রকমের কেস ইন্টারভিউ নেবে। একটা রাউন্ড হয় হচ্ছে বিহেভিয়ারাল ইন্টারভিউ, যেখানে আপনি মানুষটা কেমন, আপনার বিহেভিয়ার কি, আপনার ফিলোসফি কি, হাউ ডু ইউ রেসপন্ড টু ডিফারেন্ট চেঞ্জেস, আপনি আদৌ অ্যাক্টিভ লিসনিং করেন কিনা, আপনার কম্পোজার কাম থাকে নাকি আপনার জ্বালা বেড়ে যায় কথা উত্তর বলতে বলতে, এই জিনিসগুলো তারা খেয়াল করে।
একটা ইন্টারভিউ অনলি স্পেসিফিক হয় যেটা হচ্ছে যে আপনার ইয়ার উপরে, ডেটা অ্যান্ড অ্যানালিটিক্স এর উপরে, যে ডু ইউ আন্ডারস্ট্যান্ড ডেটা, হোয়াট ইজ ইউর রিলেশনশিপ উইথ ডেটা। আপনি কি সব ডেটা অ্যানালিস্টের উপরে ছেড়ে দিয়ে ঘুমায় যান, নাকি ইউ অ্যাকচুয়ালি ডাইভ ইন? ইফ ইউ ডাইভ ইন, হোয়াট ইজ ইউর ফিলোসফি? একটা হয় হচ্ছে টিম ম্যানেজমেন্টের উপরে, আর একটা হয় হচ্ছে প্রোডাক্ট ডিসকভারির উপরে। দিস ইজ আ স্ট্যান্ডার্ড। আমি মোটামুটি গুগল, ফেসবুক সব জায়গায় ইন্টারভিউ দিছি, এবং সব জায়গা থেকেই মোটামুটি ভালোভাবে সাকসেসফুল রিজেকশন খেয়েছি। সো ওই সব জায়গায় মোটামুটি লেটসে টেকনিক্যাল রাউন্ড যখন বলে, ওই টেকনিক্যাল রাউন্ডে তারা এই ধরেন 4টা বা 5টা রাউন্ড অফ ইন্টারভিউস তারা নিয়ে থাকে সাধারণত। স্টার্টস উইথ, ফার্স্টে হয় হচ্ছে প্রোডাক্ট, তারপরে হয় হচ্ছে লিডারশিপ, টেকনোলজি টিম এগুলা, তারপরে হয় হচ্ছে ডেটা, তারপরে হয় হচ্ছে বিহেভিয়ারাল, অ্যান্ড ফাইনালি সো বিহেভিয়ারালটা যেটা হয়, ওইখানে সাধারণত সিএইচআরও থাকে, বা আপনার সিপিও থাকে, মানে ওইখানে দিস কামস ইনটু প্লে। আজকের যে টপিকটা আমরা শিখতেছি, দিস টপিক কামস ইনটু প্লে। এবং ওইখানে যখন আমাকে কেউ জিজ্ঞেস করে যে হোয়াট ইজ ইয়োর, যেমন এটা খুব কমন, হোয়াট ইজ ইয়োর ম্যানেজমেন্ট ফিলোসফি, এটা ম্যানেজারদেরকে অনেক কোয়েশ্চেন করা হয়। ঠিক একইভাবে প্রোডাক্ট ম্যানেজারদেরকে বলা হয় যে হোয়াট ইজ ইয়োর কমিউনিকেশন ফিলোসফি। সো আমি যেটা বলি সেটা হচ্ছে যে আই ক্যান কমিউনিকেট এনিথিং অ্যান্ড এভরিথিং, বাট এট দি এন্ড অফ দ্য ডে, as a product manager, I feel my job is to manage people's expectation. That is my answer that I give. আপনারা চাইলে এটা চোথা মারতে পারেন। এই কথাটা শুনলে মোটামুটি যে আমি এখন পর্যন্ত একটা মানুষও পাইনি যে এই ডায়লগ শুনছে, শোনার পরে বলছে যে উত্তর পছন্দ হয় নাই। সো এইটা মানে ইউ ক্যান কিপ দ্যাট। নাও ওয়াই ডু উই নিড টু ম্যানেজ এক্সপেকটেশন? ক্লাসের শুরুতে একটা কথা বলছিলাম, মনে আছে, একটা এক্সাম্পল দিচ্ছিলাম যে সার্চের ফিচার লঞ্চ করব, এটা আমার টেকনোলজির টিম ভাববে তো কি হয়েছে, কি এমন ডিফারেন্ট, সার্চ তো আগেও ছিল, এখন নতুন সার্চ মানে কি? আবার লেটসে মার্কেটের চিন্তা করবে, ভাই সার্চ তো আগেও ছিল, নতুন সার্চ মানে কি এখানে? তার মানে কি আমার ইউজার এখন মনে মনে চিন্তা করবে আর অটোমেটিক সার্চ বারে লেখা হয়ে যাবে? ব্যাপারটা কি এরকম? আবার লেটসে আমার যে ফেলো আদার যে যে কিনা কন্টেন্ট পাবলিশিং নিয়ে কাজ করতেছে, সে চিন্তা করবে এই সার্চ দিয়ে মুই কিনতাম, এটা কি আমার লাগবে না লাগবে না? সো দেখেন, একই মানুষ, মানে সরি, একই ফিচার লঞ্চের একই কথা 3টা মানুষ 3 ভাবে নিচ্ছে জিনিসটা, রাইট? সো 3টা ভাবে জিনিসটাকে আমি যখন অ্যালাইন করব, হোয়াট ইজ অ্যালাইনমেন্ট? ম্যানেজিং এক্সপেকটেশন বেসিক্যালি। সো ওইখানে এসে আমি 3জনেরই দাওয়াত দিব, দাওয়াত দিয়ে ওদেরকে বলবো যে ভাই, দিস ইজ অ্যাকচুয়ালি হোয়াট ইট ইজ। আগে ব্যাপারটা এরকম ছিল, এখন ব্যাপারটা এরকম হয়েছে। হ্যাঁ, এতে কি হবে জানেন? ওই প্রতিটা মানুষের মনে যে প্রশ্নগুলো ছিল না, যা আসলে নতুন কি হইলো, অথবা এটাতে আমি বেচুম কেমনে, অথবা এটা আমার প্রোডাক্ট এরিয়াতে আদৌ কিভাবে এফেক্ট ফেলবে, এই যে মনের যে প্রশ্নগুলো আছে না, এই প্রশ্নগুলাই এগুলা ক্ল্যারিফাই হয়ে যায়। তাদের মনের ভিতরে যা যা প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলা, কারণ এই প্রশ্নগুলাই হচ্ছে আসলে আনসার্টিনিটি। এটা কি তাহলে এরকম না এরকম, আচ্ছা তাহলে আমি কি বুঝলাম এখানে, এইটা বুঝলাম না ওইটা বুঝলাম? সো এই যে কনফিউশন গুলো থাকে, এই কনফিউশন গুলাই ওখানে ক্লিয়ার হয়ে যায়। পয়েন্টটা বুঝতে পারছেন? সো দ্য বেস্ট ট্রিক for communication is managing expectation, and you manage your expectation through alignment and by communicating uncertainties. এটা হচ্ছে ম্যানেজিং এক্সপেকটেশন। এবার আসেন হচ্ছে যে এখানে কি কি টপিক নিয়ে বেসিক্যালি কথা বলতেছি। এখানে হচ্ছে যে এক্সপেকটেশন ম্যানেজমেন্টের জন্য হোয়াট আর সাম অফ দ্য ট্রিক্স। এক্সপেকটেশন ম্যানেজ করার সবচেয়ে বড় ট্রিক হচ্ছে, এক, ভাই এটা সম্ভব, এটা সম্ভব না, এই ব্যাপারে ক্লিয়ার থাকা। আপনার বস হয়তো আপনাকে বলবে, সাদমান, আই ডোন্ট কেয়ার, আই ওয়ান্ট দিস। ইউ উইল হ্যাভ টু সে, ইয়েস বস, লেটস অ্যাগ্রি টু ডিসএগ্রি, যে ইউ ওয়ান্ট দিস অ্যান্ড আই ক্যান নট ডেলিভার ইউ দিস। মানে ইউ হ্যাভ টু বি ভেরি ক্লিয়ার, বিকজ ইফ দ্য গোলস আর, এখন আপনি মনে করেন যে না না আমার ভাই আগামী মাসের প্রমোশন ডিসকাশন আছে, আমার যে করেই হোক বস বলছে এটা লাগবে, আমি আমার টিমের দরকার পড়লে হাতে পায়ে ধরবো, 3 বেলা রান্না করে খাওয়াবো, আমি ভাই ওদেরকে যে করেই হোক এই জিনিস দাঁড়া করাবো। ভাই, ইফ আই ওয়ার ইউ,
I would under promise and over deliver. I would still fight with my boss. হ্যাঁ, আমার প্রমোশন আটকায় যাবে। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। আমার বাসায় দুইটা বাচ্চা আছে যারা না খেয়ে থাকবে, আমার বউ আমাকে তালাক দিয়ে দিতে পারে, আস্তাগফিরুল্লাহ, না, মানে জাস্ট বলছি আর কি, যে মনে করেন এইগুলো সমস্যা আছে, বাট স্টিল keep the realistic check in mind. That is very, very, utterly very important to keep it in mind. যে there are certain things that you can deliver, certain things you cannot deliver. সো সাধারণত আমাকে যখন কেউ এরকম করে বলে, আমার বসরা এসে, সাদমান আই ডোন্ট কেয়ার, আমার এটা লাগবে, ওকে বস, আমি আপনার জায়গাটা বুঝতে পারছি, বিফোর আই টেল ইউ এনিথিং, আমি কি 2টা মিনিট সময় নিতে পারি বা একটা দিন সময় নিতে পারি? আমি কি আমার টিমের কাছে যাইতে পারি? কারণ আমার টিম যদি এটা না করে, আমি তো ভাই এখন আসমান থেকে আপনার এনে দিতে পারবো না। অথবা তখন আমি আপনার প্রশ্ন করবো, ভাই আপনার টাকা দিতে পারবেন যাতে করে আমি বাইরের থেকে জিনিসটা বানায় নিয়ে আনি? কারণ আমার কিচেন বলতেছে যে সে এটা রান্না করতে পারবে না, সো আমার দোকান থেকে কিনতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আপনি চাইছেন, আপনার আমি দিব, বিশ্বাস করেন আমি আপনারা দেওয়ার জন্যই বসে আছি, কিন্তু আমার তো ক্যাপাবিলিটি থাকা লাগবে দেওয়ার জন্য। আমার কিচেন যদি বিজি থাকে, আমি তো আপনারা দিতে পারবো না। হ্যাঁ, একটা উপায় আছে, বাইরে থেকে কিনে এনে দিতে পারবো। কারণ যদি কিনে এনে আপনার কাজ হয়ে যায়, ভাই হয়ে গেল, আপনি খুশি, আমি খুশি। সো সেট দ্য এক্সপেকটেশন রাইট ওয়ে। অ্যান্ড সেকেন্ড, বি ট্রান্সপারেন্ট অ্যাবাউট ইউর মানে ডেলিভারেবলস, যেটা যে আমি বললাম কিছুক্ষণ আগে, যে আমাকে যদি কখনো কেউ এসে এই প্রশ্নটা করে যে সাদমান, গেট ইট ডান, my answer will never be yes. My answer will be yes, but. Yes, boss, I understand your question, but before I answer you, let me come back to you. Let me get back to you. আমি কখনোই আমার বস কিছু বললো সেটার উত্তর আমার কখনোই ইয়েস হয় না। অলওয়েজ ইট ইজ ইয়েস বাট, ইয়েস আই আন্ডারস্ট্যান্ড, বাট লেট মি কাম ব্যাক। দ্যাট ইজ মাই স্ট্র্যাটেজি। এখন আপনারা অনেকে বলতে পারেন, ভাই আপনি সিনিয়র হয়ে গেছেন, আগেকার দিনে যখন ছোট ছিলেন তখন কি আপনি এরকম করতেন? ভাই সত্যি কথা বলি, মানে হ্যাঁ, আমি আমি তো দেশেই ছিলাম, তো তখন ছোটবেলায় আমি এই কাজটা করতাম না, বাট এখন আমার আন্ডারের পোলাপাইন গুলা এই কাজটা করে অ্যাকচুয়ালি। সো আমিও আপনাদেরকে রেকমেন্ড করবো যে প্র্যাকটিস দিস। হ্যাঁ, প্র্যাকটিস দিস, দিস উইল ওনলি হেল্প ইউ। আমি আজকে 14 বছরে যে জায়গায় আসছি, আপনি 5 থেকে 8 বছরে এই জায়গায় চলে যাবেন, ইফ ইউ ক্যান অ্যাকচুয়ালি প্র্যাকটিস দিস দ্য রাইট ওয়ে। বিকজ বিকজ ইট শোজ ইউ রিয়েলি আন্ডারস্ট্যান্ড, ইউ নো হাউ টু ম্যানেজ এক্সপেকটেশনস, এবং ম্যানেজিং এক্সপেকটেশন ইজ প্রোডাক্ট ম্যানেজমেন্ট বেসিক্যালি। এবং এক্সপেকটেশন যখন আপনি একটা মানুষকে রিয়েলিস্টিক গোল সেট করে দেন, সে কিন্তু খুব যে খুশি হয় ব্যাপারটা কিন্তু তা না। সে কিন্তু অ্যাকচুয়ালি খুশি হয় না, বিকজ তাকে কম্প্রোমাইজ করতে হয়। যদি তাকে আপনি লেটসে আপনি যদি তাকে আনরিয়েলিস্টিক গোল দিতেন, তাহলে সে খুশি থাকতো, কারণ আপনার বস বলছে সাদমান আমার এটা লাগবে, আপনি চোখ বন্ধ করে টাইনা দিচ্ছেন তার হাতে। সো দিস ইজ হিজ এক্সপেকটেশন। সো ফ্রম দ্যাট পার্সপেক্টিভ হি ইজ ভেরি হ্যাপি। সাদমানরে বলছি, সাদমান জব করে দিবে, আমার টেনশন নেই। বাট রিয়ালিটি হচ্ছে, আমি আপনাকে যেটা শিখাইছি সেটা হচ্ছে যে আপনার বসরা আপনি কখনোই বলবেন না জি বস, আপনি বলবেন যে ইয়েস বাট। সো সিমিলারলি আপনার বসকে তার মানে কিছু না কিছু কম্প্রোমাইজ করতে হয়েছে এখানে, হয় টাইম কম্প্রোমাইজ করতে হয়েছে, না হয় রিসোর্স কম্প্রোমাইজ করতে হয়েছে, নাহলে বাজেট কম্প্রোমাইজ করতে হয়েছে। সিন্স দে হ্যাভ কম্প্রোমাইজড, the only way to keep them not angry is regular update. এটার কোনো অল্টারনেটিভ নেই, বিশ্বাস করেন, এটার কোনো অল্টারনেটিভ নেই। আপনার বস আপনার উপর খেপে আছে, কিন্তু আপনার বসের সাথে আপনি নেগোসিয়েশন করছেন। সো এই নেগোসিয়েশন এখন একমাত্র উপায় আপনার বসরে ঠান্ডা রাখার ইজ রেগুলার আপডেট। সো এখন রেগুলার আপডেটের ক্ষেত্রে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কনসিস্টেন্সি বোঝা। এক একটা ম্যানেজারের কনসিস্টেন্সি এক এক রকমের থাকে। হ্যাঁ, এক একটা ম্যানেজারের কনসিস্টেন্সি এক এক রকমের থাকে। কারো কনসিস্টেন্সি হচ্ছে প্রতি ঘন্টায় আপডেট লাগবে, ওয়েল এর একটু বেশি বেশি, মানে মাইক্রো ম্যানেজার আর কি বেসিক্যালি। কারো কনসিস্টেন্সি হচ্ছে এভরি আদার ডে আপডেট লাগবে, কারো কনসিস্টেন্সি হচ্ছে বাই এন্ড অফ ডে এভরি ডে আপডেট লাগবে, কারো কনসিস্টেন্সি হচ্ছে সপ্তাহে একবার আপডেট দিলেই সে খুশি। ফাইন্ড ইউর ওন রিদম।
যত কম আপডেট দেওয়া যায় তত বেটার, এটা আপনার জন্য বেটার, বারবার করে এক্সট্রা ইমেল লিখতে হয় না বা ইয়া করতে হয় না। বাট হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড? ভাই কোনো স্ট্যান্ডার্ড নাই, সত্যি কথা যেটা। ডিপেন্ডস অন পার্সন টু পার্সন, ম্যানেজার টু ম্যানেজার। হ্যাঁ, আপনার ম্যানেজারের সাথে যদি আপনি সম্পর্কটা এরকম বানায় ফেলতে পারেন যে আপনার ম্যানেজার জানে যে ঠিক আছে আমি সালমানরে দিছি, আমার টেনশন নেই। যেমন আমার ম্যানেজাররে আমি মাসে একবারও যদি তারা লিখে দিই, সে নিজেকে অনেক ধন্য মনে করে, আরে সালমান আপডেট দিছে, আলহামদুলিল্লাহ আপডেট পাইছি। ঠিক আছে? সো দিস ইজ আপ টু ইউ, হাউ ইউ সেট দ্যাট বিটুইন ইউ অ্যান্ড ইউর ম্যানেজার। মানে আমার জন্য আমি ইউজুয়ালি লেটসে বাই উইকলি আপডেটে বিশ্বাস করি। সো আমি সাধারণত আমার প্রজেক্ট স্টেক হোল্ডারদেরকে উইকলি আপডেট দিই, আমার ডিরেক্ট লাইন ম্যানেজাররে বাই উইকলি। বাই উইকলি মানে হচ্ছে প্রতি 2 সপ্তাহে একবার করে আপডেট দিই। সো দ্যাটস হাউ লেটসে আই হ্যাভ সেট ইট আপ মাই সেলফ। বাট আমার আগের অর্গানাইজেশনে ফিশ ব্রেনে ইট ওয়াজ আ স্টার্ট আপ, সো ন্যাচারালি ইট ওয়াজ আ মোর টাইট অর্গানাইজেশন। ওইখানে কিন্তু আমি আমার বসরে মানে এভরি এন্ড অফ ডেও আপডেট দিছি, বা এভরি ফ্রাইডে করে আপডেট দিছি। ফ্রাইডে মানে হচ্ছে বাংলাদেশের হিসাবে থার্সডে আর কি। এভরি থার্সডে বিফোর লাঞ্চ আমি আপডেট দিছি। সো ইউ ফিগার আউট ইউর ওন রিদম। বাট in order to manage expectation, the most important thing that you can do so that you can set realistic goal is regular update. Because if you give regular update, if you follow through on your regular update, if you are transparent in your regular update, তখন আপনার বস জানে যে নেক্সট টাইম যখন আপনি তারে বলবেন ইয়েস বাট, এবং হোয়াট এভার ইউ উইল কাম ব্যাক উইথ, your boss will trust your estimations. বাট যদি আপনি রেগুলার আপডেট না দেন, they will not trust your estimations. As simple as that. বোঝা গেল ব্যাপারটা? জি ভাই। জোস। ওকে, টুলস ফর প্রেজেন্টেশন। এখানে ইচ্ছা করে আপনারা দেখবেন যে আমি কোটি কোটি জিনিস লেটস সে লিখে রাখছি এখানে। এটার একটা বড় কারণ হচ্ছে আই ডোন্ট ওয়ান্ট ইউ টু বি ফিক্সেটেড উইথ টুলস। মানে দিস ইজ মাই ফিলোসফি ভাইয়া, ডু নট বি ফিক্সেটেড উইথ এনি টুলস। মানে এটা খুব খারাপ জিনিস, মানে আমি এটা প্রচুর দেখি যে পিপল আর ভেরি টুল বায়াসড। ভাই আমি তো এইটা পারি, আমি তো ওইটা করছি। মানে গ্লোবাল স্ট্যান্ডার্ডে মানে প্রোডাক্ট ম্যানেজমেন্ট স্যুট কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে ভাইয়া, নট ইভেন কোম্পানি, ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট ভ্যারি করে, টিম টু টিম ভ্যারি করে। হ্যাঁ, আমাদের এই অর্গানাইজেশনের মধ্যেই একটা বড় গ্রুপ আছে যারা এখনো গুগল স্লাইড ইউজ করে, একটা বড় গ্রুপ আছে পাওয়ার পয়েন্ট ইউজ করে, আরেকটা বড় গ্রুপ আছে এইসবের ধারো ধারে না ক্যানভায় প্রেজেন্টেশন বানায়, আমি যেরকম বানাইছি এখানে। হ্যাঁ, সো আবার আরেকটা বড় গ্রুপ আছে, যেমন ধরেন আমরা কোনো প্রেজেন্টেশনই বানাই না, মিরো বোর্ড দিয়ে খুলে দেখাই দিই, ভাই দেখেন এই হচ্ছে আপডেট। আমাকে যখন কোনো প্রেজেন্টেশন বানাইতে বলে আমি প্রেজেন্টেশন না দিয়ে মিরো বোর্ড খুলি, মিরো বোর্ড খুলে মিরো বোর্ডের একবার এই মাথায় যাই, একবার এই মাথায় যাই, একবার এভাবে যাই। At the end of the day, tools do not matter. What matters is your story. ওই যে শুরুতে যেটা বলছিলাম, আপনার হাউ ক্যান ইউ এঙ্গেজ, হাউ ক্যান ইউ প্রোভাইড ক্ল্যারিটি, হোয়াট স্টোরি আর ইউ টেলিং অ্যান্ড হোয়াট ভিজুয়াল এইডস। ওই ভিজুয়াল এইডের জায়গায় আসতেছে টুল। সো ইট ক্যান বি এনিথিং, মেবি ইটস এ ডকুমেন্ট। হ্যাঁ, আমাদের যেমন মানে টেকে আমি দেখছি প্রচুর মানুষজন জাস্ট একটা ডকুমেন্ট খুলে কনফারেন্সে, ডকুমেন্ট খুললে ওটা দিয়ে প্রেজেন্টেশন দিয়ে যাচ্ছে, দেখেন এই জায়গায় এটা, এই জায়গায় এটা। বিকজ ট্রাস্ট মি, এটা কোনো স্কুল না যে ও আচ্ছা ঠিক আছে সাদমান পাওয়ার পয়েন্ট দিয়ে প্রেজেন্টেশন বানাইছে, ওকে 10-এ 8 দেওয়া হইলো। আচ্ছা, আমার আরেকটা কলিগ ধরেন কিম, ও গুগল স্লাইড দিয়ে বানাইছে তাই ওকে 10-এ 7 দেওয়া হইলো। না, এমন এটা হওয়ার সুযোগ নাই, টু বি রিয়েলি অনেস্ট, এটা হওয়ার সুযোগ নাই। সো what will you will be judged on the material itself, not the tool. Some of the globally recognized tools are PowerPoint, like let's say Google Slides, Keynote, প্রচুর মানুষ যারা ম্যাক এনভায়রনমেন্ট আছে Keynote ইউজ করে। Canva is becoming super popular। মানে আমি বলবো যে মানে প্রতিটা পিএম যদি একটা টুল ভালো মতো শিখে, আই উড হাইলি রেকমেন্ড ইয়া শিখেন, ক্যানভা শিখেন। ক্যানভা মানে রিয়েলি হেল্পস। ক্যানভা দিয়ে কি বানানো যায় না, সব বানানো যায়।
সো প্লাস এখন তো ক্যানভার ইমেজ জেনারেশন টুলও আছে। আর ক্যানভার ব্যাকগ্রাউন্ড রিমুভার আমার দেখা এখন পর্যন্ত, মানে আই হ্যাভ টেস্টেড সো মেনি ডিফারেন্ট থিংস, ক্যানভার মতো ভালো ব্যাকগ্রাউন্ড রিমুভার আর কোনোটা নাই। সো ইটস গ্রেট। ফিগমা এখন অনেক কিছু হওয়ার চেষ্টা করতেছে ক্যানভা বা মিরর মতো। ফিগমা স্লাইড জানতেছে। আই এম অ্যাকচুয়ালি আলফা টেস্টার অফ ফিগমা এআই, সো আমি ওদের কিছু দেখছি। মানে আছে, অত 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 জোশও না। তারপরে ওরকমই আরেকটা কোম্পানি ছিল হচ্ছে কোডা, বাট গ্রামারলির সাথে মার্জ হয়ে গেছে, সো এখন কোডা আর গ্রামারলি এক হয়ে গেছে। মিরো বোর্ড, যেটা আমি বললাম যে ইটস লাইক এ ডিজিটাল হোয়াইট বোর্ড। নোশন অনেকেই আপনারা ইউজ করে দেখছেন, যে এটা অনেকে বলে ইটস আ সেকেন্ড ব্রেন। অনেক রকম এখন যেমন নোশন ক্যালেন্ডার আছে, নোশন মেইল আছে, অনেকেই এভাবে ইউজ করে। ইটস এ নোট টেকিং টুল এট দি এন্ড অফ দ্য ডে, এটা দিয়ে আপনি নোট নিতে পারেন, দ্যাটস ইট। কনফ্লুয়েন্স হচ্ছে অ্যাটলাসিয়ান বা জিরার মতনই হচ্ছে আপনার একটা, মানে নোট টেকিং টুল বলতে পারেন বা ডকুমেন্টেশন টুল, ওখানে সব কিছু লিখে রাখতে পারবেন। আর মিউরাল হচ্ছে মিরর একটা অল্টারনেটিভ বেসিক্যালি। সো মিউরাল, মিরর আগে অ্যাকচুয়ালি মিউরাল ওয়াজ দ্য সুপার পপুলার ওয়ান বেসিক্যালি। সো দিজ আর ডিফারেন্ট ডিফারেন্ট টুলস দ্যাট ইউ ক্যান ইউজ। এবং প্রেজেন্টেশনের কিন্তু ফরম্যাটও নট নেসেসারিলি একটাই ফরম্যাট হবে যে পাওয়ার পয়েন্ট, নো, ইটস নট। ইট কুড বি প্রেজেন্টেশন, ইট কুড বি ইন্টারাক্টিভ ডেমোস, যেটা আমি প্রচুর করি। যে আমি অনেক সময় প্রেজেন্টেশন দেওয়ার সময়, যেমন ধরেন আমি যে ওই স্টোরিটা বলার সময় আমি লিটারেলি, আপনারা কি কখনো এখানে এলএলএম লিখে দেখছেন? আপনারা কি কখনো এখানে এনএলপি লিখে দেখছেন? দেখছেন কিছুই আসে না, এন্টার চাপ দিই কিচ্ছু হয় না। সো আই উইল ইউজ দিস, সো ইন্টারাক্টিভ ডেমো টু টু প্রেজেন্ট মাই কেস বেসিক্যালি। সো আই ডু দ্যাট আ লট অ্যাজ ওয়েল। এবং আরেকটা উপায় হচ্ছে প্রোডাক্ট অ্যানাউন্সমেন্ট। সো প্রোডাক্ট অ্যানাউন্সমেন্ট মানে হচ্ছে যে লেটস সে ইউ ডু কমিউনিকেশন বেসিক্যালি। প্রোডাক্ট অ্যানাউন্সমেন্টের একটা ছোট এক্সাম্পল এরকম হইতে পারে, টিমস, নো, what the, হাই বাবা। সো একটা এক্সাম্পল হইতে পারে, স্টোন প্রোডাক্টস কই, এটা, এই যে এটা যেমন ধরেন আমার একটা এক্সাম্পল দিয়েই দেখাই আপনাদেরকে। সো দিস ইজ হাউ ইউ লেটস সে কমিউনিকেট উইথ দি এন্টায়ার অর্গানাইজেশন। যে দেখেন, আমি যে ফিচার্ড লিস্টিং লঞ্চ করছি মনে করেন, সো আমি সবাইকে, আচ্ছা ঠিক আছে, এটা এই জিনিসটা কি, এটার মানে এটার কেন, তারপর হচ্ছে এটা করে কি লাভ, এরকম সবকিছু মনে করেন যে লেটস সে জিনিসটাকে ক্লিয়ারিফাই করে দিলি, করে দেওয়া বেসিক্যালি। So this is another way of communication বা presentation basically. So দেখেন, you can do presentations, you can do interactive demos, or you can do written product announcements. এই সেম জিনিস আপনারা কিন্তু প্রচুর ইমেলেও পান, দেখবেন হোয়াটস নিউ ইন iOS 18 বেসিক্যালি দিয়ে একটা বড় ইমেল আসতেছে। দিজ আর কল্ড প্রোডাক্ট অ্যানাউন্সমেন্টস। প্রোডাক্ট মার্কেটিং এর লোক যারা, ওরা কিন্তু বেসিক্যালি জিনিসগুলো বানায় প্রোডাক্ট ম্যানেজারদের সাথে বসে বসে। হ্যাঁ, সো বাট ওরা ওরা কি জিনিসটা লেখে না, ওরা ফাইন টিউন করে। মেইন লেখাটা কে লেখে? মেইন লেখাটা আমরা লিখি আনফরচুনেটলি। প্রোডাক্ট ম্যানেজার্সরা আমরা লিখি জিনিসটা কাস্টমারের পার্সপেক্টিভ থেকে চিন্তা করে। সো আজকের লাস্ট কনসিডারেশন সেটা হচ্ছে এইটা নিয়ে অলরেডি আমরা কথা বলে ফেলছি, বাট স্টিল তারপরেও অলওয়েজ রিমেম্বার, ইউ আর নট দি অনলি ওয়ান। ইয়োর ইন্টারনাল জোকস ইজ ইয়োর ইন্টারনাল জোকস। আপনি যে জিনিসটাকে জোক মনে করতেছেন বা আপনি যে জিনিসটাকে লেটস সে acceptable মনে করতেছেন, নট নেসেসারিলি এভরি ওয়ান থিঙ্কস অফ দ্যাট দ্য সেম ওয়ে unless you communicate it that way. This is actually one of my biggest challenges
বিকজ আই ওয়ার্ক ইন আ গ্লোবাল টিম। সো আমাকে এই ছোট ছোট জিনিসগুলোকে খুব বেশি মাথায় রাখতে হয়। যে যেমন সুইডিশ মানুষজন, আমার ব্রেইন খুলে হচ্ছে সন্ধ্যা 7টায়। সো আমি সন্ধ্যা 7টায় কাজ করি। আমার খুব মানে ওই সময় মাথা কাজ করে, সো আমি ওই সময় অনেক মেসেজ পাঠাই। বাট সুইডিশ মানুষজন 5টার পরে লিটারেলি, তারা লিটারেলি তাদের মোবাইলটা বন্ধ করে রেখে দেয়, ওয়ার্ক মোবাইল বন্ধ করে দেয়। সো আপনি তাদেরকে মোবাইলে ফোন দিলে, দুঃখিত আপনার এই কাঙ্ক্ষিত নম্বরটিতে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, লিটারেলি তাই পাবেন। এবং তারা যখন হলিডেতে যায়, তারা তাদের ল্যাপটপটা এবং মোবাইলটা অফিসের লকারে ঢুকায় বেরোয় যায়। তো তাদের মানে সুতরাং সে যখন ছুটিতে আছে, মানে আনলেস আপনি জানেন এবং ইট ইজ আ ক্রাইম, আপনি জানবেন না যে সে কোথায় আছে। সো মানে তারে পাওয়ার কোনো উপায় নেই আপনার। মনে করেন এদিকে আপনার সার্ভিস ধসে গেছে, গায়েব হয়ে গেছে, ফাইন, গায়েব হয়ে গেছে, কিছু করার নেই, ডিল উইথ ইট। দ্যাটস দ্যাটস আনফর্চুনেটলি দ্য রিয়ালিটি ইন সুইডেন। নাও ইমাজিন দিস ইন বাংলাদেশ। ভাই আমার বউ যখন অপারেশন থিয়েটারে, আমার বাচ্চা হচ্ছে, তখনও আমার বস আমার ফোন দিয়ে জিজ্ঞেস করছে এটা কেমনে, এটা কই রাখছো, এই ফাইল খুঁজে পাইতেছি না। এবং ওইখানে অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়ায় ল্যাপটপ খুলে আমি মানে ফাইল পাঠাইছি ইমেল করে। সো দিস ইজ দ্য ডিফারেন্স বেসিকলি. What is healthy, what is toxic, what is not healthy, what is not toxic, I'm not going to talk about that. I'm just talking about the cultural context. মানে আমরা ধরেন আমাদেরটা এরকম করে বলতেছি, আমেরিকার কথা চিন্তা করে দেখেন, আমেরিকাতে লিটারালি যদি নর্মাল ডেলিভারি হয় আপনার একটা মেয়ে, তাহলে আধবেলা ছুটি পায়, আধবেলা। বিকজ নর্মাল ডেলিভারি হইলে, সো আপনার ডেলিভারি করার 1-2 ঘন্টা পরে ইউ আর ফিট টু ওয়ার্ক, সো ইউ অ্যাকচুয়ালি গেট হাফ আ ডে holiday in America. If you don't believe me, Google it. মানে প্যারেন্টাল লিভ ইজ দ্যাট মানে শর্ট ইন আমেরিকা। আর লেটস এখানে তো ডিফারেন্ট স্টোরি, এখানে মারা 1.5 বছর পায় প্যারেন্টাল লিভ। সো আর বাবারা 90 দিন 3 মাস পায়। বাধ্যতামূলক, বাবাদেরকে নিতেই হবে এটা। সো অ্যাজ ইউ ক্যান ক্লিয়ারলি সি, there are a lot of different things that you have to keep in mind in this scenario. So one important thing is cultural communication. When you are communicating, respect the culture. When you are communicating, make sure you are using the official language. এখন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যে কোনো কিছু হইতে পারে, এক একটা যেমন ধরেন জাপানের, your communication has to be in Japanese. তারপর যেমন যখন যখন জব্বর চাচা ছিলেন, মোস্তফা জব্বার চাচা, তখন মনে করেন যে আইসিটি মিনিস্ট্রির অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল বাংলা। এবং শুধু বাংলা না, অভ্র দিয়ে লেখলে উনি আবার খেপে যেত, সো বিজয় দিয়ে লিখে দিতে হইতো। সো আমি যা লিখতাম, কোনো কিছু যদি আইসিটি মিনিস্ট্রিতে পাঠাইতে হইতো, ওটারে আবার বিজয় কনভার্টারে গিয়া বিজয়তে কনভার্ট করে তারপরে পাঠাইতে হইতো। কে বিজয় মনে রাখছে ভাই এই সালে, বাট স্টিল দ্যাট ওয়াজ দি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। সো মেক শিওর দ্যাট ইউ লেটস সে ডু ইট দ্যাট ওয়ে। অ্যান্ড ইম্পর্টেন্টলি, জাস্ট বিকজ ও ভারতীয় তাই ওর সাথে কথা বলবো না, জাস্ট বিকজ ও পাকিস্তানি হ্যাঁ হ্যাঁ রাজাকার কথা বলা যাবে না, বা এই টাইপের কোনো রকম কোনো করা যাবে না। আমার টিমেই পাকিস্তানি আছে, আমার টিমে ভারতীয় আছে, আমার টিমে রাশিয়ানও আছে, আমার টিমে ইউক্রেনিয়ানও আছে। সো মানে তাই বলে কি এখন আমি ইউক্রেনকে সাপোর্ট করি দেখে কি এখন রাশিয়ান ডেভেলপারদের কাজ দিব না? সেটা তো হইতে পারে না। সুতরাং ইউ হ্যাভ টু বি ইনক্লুসিভ when you are working in a working environment. You have to keep your working face on, basically, and that's how it has to be, without a doubt. So these are the nuances that you have to keep in mind. আপনাদের অনেককেই হয়তো এই জিনিসটাকে কনসিডার করতে হবে না, আবার আপনাদের অনেককেই হয়তো এই জিনিসটাই হয়তো অনেক বেশি কনসিডার করতে হয়। So it depends on where you are, which company you are situated in, but when you are communicating, keep the globalness in mind, keep the language in mind, and keep the inclusivity in mind. আমি যদি এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি, আজকে কি শিখলাম, কেউ একজন কি একটু সামারাইজ করে বলতে পারবেন? এনিওয়ান?
দেয়ার ইজ নো রং অ্যান্সার, বলতেই পারেন। আমি একটু সার্কাস্টিক ওয়েতে বলতে পারি। অবশ্যই, যে কোনো ওয়েতে বলতে পারেন ভাই। কিছু কমন সেন্স যেগুলো কমনলি ইউজ হয় না, তো আমার কাছে ভেরি ওটাই গুড, মনে হচ্ছে। very good. No, that's a very way of putting it, honestly speaking. মানে that's not at all sarcastic. Rather, I would say, yeah, হ্যাঁ, মানে in fact, I wanted to name this class Common Sense, honestly speaking. তখন মনে হচ্ছে যে এটা একটু too much হয়ে যাচ্ছে। But thank you very much. That's a very well-rounded, well thought out, let's say, process, I would say, or summarization of the entire class. So, আপনাদের অ্যাসাইনমেন্ট যেটা থাকবে আপনাদের জন্য, সেটা হচ্ছে যে আজকে আমরা অনেকগুলো টেকনিক শিখলাম। এই টেকনিক এবং আমরা প্রেজেন্টেশনেরও ডিফারেন্ট ভার্সন শুনলাম। সো আপনি যে প্রোডাক্ট রোডম্যাপ বানাইছেন ওটার একটা মক তৈরি করে ফেলেন। হাউ উড ইউ কমিউনিকেট দ্যাট? ইট কুড বি ইন আ ফর্ম অফ an interactive demo, it could be in a form of a presentation, it could be in a form of a product announcement, however you would like it to be. আমার মনে হয় যে this would be really really helpful as a practice for you to try and use the techniques that we learned today.